আমাকে জানিয়ে দেবেন আপনারা। প্রশ্নটি হলো, এটা কিসের ঘটনা? ব্ল্যাক ম্যাজিক নাকি কোনো সাইকোলজিক্যাল সমস্যা? আমি শুরুতেই বলে রাখি যে আমি এই ঘটনার মাঝে যতগুলো নাম ব্যবহার করেছি সবগুলোই হচ্ছে ছদ্মনাম। এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার স্টুডেন্টের বাসা থেকে, যা ঘটেছে 2018 সালে। আমার স্টুডেন্টের নাম নুসরাত। ঘটনাটি ওনার নাম অনামিকা। অনামিকা আপু নুসরাতের কাজিন হন সম্পর্কে। 2 বছর টানা পড়ানোর জন্য নুসরাতের পরিবারের সাথে আমার মোটামুটি ভালোই একটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল। 2020 সালের ফেব্রুয়ারি মাসে নুসরাতের ছোট ভাইয়ের বার্থডে থাকায় তারা আমাকে সেদিন রাতের বেলা তাদের বাসায় ডিনারের দাওয়াত দেয়। আমিও আনন্দের সাথে সেটি গ্রহণ করি। 19 আগস্ট সন্ধ্যা 6টার দিকে নুসরাতের বাসায় যাই। অনামিকা আপুও সেদিন সেখানে ছিলেন। ওদের বাসায় যাবার পর ওরা আমাকে ওদের বাসায় আসা গেস্ট আর কাজিনদের সাথে পরিচয় করিয়ে দেয়। পরিচয় পর্ব শেষে কেক কেটে কিছুক্ষণ গল্প করে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করেন। নানান বিষয় নিয়ে গল্প করছিলাম আমরা সবাই এবং টিভি দেখছিলাম। টিভিতে তখন একটি হরর ফিল্ম হচ্ছিল। আমি কথার এক ফাঁকে দেখলাম নুসরাতের কাজিন অনামিকা আপু টিভির রুম থেকে উঠে ড্রয়িং রুমে চলে গেলেন। ওনার দেখা দেখি নুসরাতও চলে গেল আপুর সাথে ড্রয়িং রুমে। কিছুক্ষণ পর ড্রয়িং রুম থেকে ফুঁপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম আমরা। এরপর আমরা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে দেখি অনামিকা আপু কাঁদছেন। যেহেতু ওনারা সবাই একটি পরিবার, তাই ওনারা হয়তো অনামিকা আপুর কান্নার কারণ জানতেন, কিন্তু আমি সহ 2-1 জনের জানা ছিল না এই বিষয়ে যে আপু কেন কাঁদছেন বার্থডেতে। আমি যখন নুসরাতকে জিজ্ঞাসা করি আপু কেন কাঁদছেন, নুসরাত মাথা নিচু করে বলে, স্যার, আপু অনেক মানসিক যন্ত্রণায় আছেন। আমি জিজ্ঞাসা করি কেন? নুসরাত আমাকে কিছু বলতে যাবে এর আগেই অনামিকা আপু বলে যে এই দুনিয়ায় কত মানুষ, সবাইকে ছেড়ে কেন আমার সাথে এমন হচ্ছে? আমার অপরাধ কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? সবাই তো তাই ভাবছে। কেন আমার জীবন বদলে গেল এভাবে? ওনার এই ধাঁধা মাখানো প্রশ্ন শুনে আমি সরাসরি জিজ্ঞেস করি ওনাকে যে ওনার সমস্যাটা আসলে কি। এরপর নুসরাতের আম্মু ড্রয়িং রুমের একটি সোফায় অনামিকা আপুর পাশে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর অনামিকা আপু চোখ মুছতে মুছতে তার জীবনের এক করুণ অধ্যায় আমাদের সাথে শেয়ার করেন। কিন্তু আমি তখন ভূত.com-এর সাথে জড়িত না থাকায় ঘটনাটি আস্তে আস্তে ভুলে যাই। আর সেই টিউশনটিও আমার শেষ হয়ে যায়, কারণ নুসরাত এসএসসি পাশ করে যাবার পর সপরিবারে ঢাকায় চলে যায়, আর তাদের সাথে আমার কখনো যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু রিসেন্টলি ওরা ময়মনসিংহে ওদের কোনো এক রিলেটিভের বাসায় কোরবানি ঈদের মৌসুমে ঘুরতে আসায় আমার সাথে একদিন রাস্তায় তাদের দেখা হয়ে যায়। তখন অনামিকা আপু তাদের সাথে ছিলেন। ওনাকে দেখে আমার ওনার শেয়ার করা ঘটনাটি মনে পড়ে যায়, কিন্তু সম্পূর্ণ ঘটনাটি মনে না থাকায় আমি কথাবার্তা শেষে বিদায় নেবার আগে আপুর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসি, আর 18 আগস্ট রাতের বেলা তাকে মেসেজ করে ঘটনাটি আরও একবার তার কাছে জানতে চাই। উনি আমাকে ফোন করে এরপর ঘটনাটি আবার শেয়ার করেন। ওনার সাথে ফোনে আমার প্রায় 2 ঘন্টা কথা হয়। ঘটনাটি আবার শুনে আমি আসলে এর কোনো কুল কিনারা খুঁজে পাইনি, কিন্তু শ্রোতা বন্ধুরা যদি খুঁজে পান কোনো কুল কিনারা দয়া করে জানাবেন। যাই হোক, রাসেল ভাই অনেক কথা বলে ফেলেছি, কথা না বাড়িয়ে ঘটনায় যাচ্ছি। ঘটনাটি আপু যেভাবে বলেছিলেন সেভাবেই বলার চেষ্টা করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অনামিকা। আমি পেশায় একজন হাই স্কুলের শিক্ষিকা ছিলাম। কেন বললাম? শুনতে থাকুন, জেনে যাবেন। 2015 সালের জানুয়ারি মাসে আমার বিয়ে হয় একজন বিজনেসম্যানের সাথে। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার হাজবেন্ড আমাকে কখনোই বুঝতে দেননি আমাদের বিয়েটা আসলে লাভ ম্যারেজ ছিল না। আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড রকমের ভালোবাসেন আর শ্রদ্ধা করেন। ওনার নাম সাদিক। আমার হাজবেন্ডের পরিবারে তার মা, বাবা, ভাই, বোন, ভাবি আর ছোট বোন লিনা। বাবার বিজনেস থাকার পরেও নিজে কিছু করার আকাঙ্ক্ষায় সাদিক নিজেই একটি ইলেকট্রিক ব্যবসা শুরু করে। আমার শ্বশুর শাশুড়ির ব্যবহার আমার প্রতি আমার নিজের মা বাবার মতোই ছিল। ওনারা আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দিতেন না আমি ওনাদের ছেলের স্ত্রী।
আমার মনে হতো যেন আমি এই পরিবারেরই একজন মেয়ে। আমার চাকরি করা নিয়েও ওনাদের কোনো আপত্তি ছিল না। ওনারা আমার প্রতি যথেষ্ট সদয় আর সাপোর্টিভ ছিলেন। এমনকি আমার ননদ লিনাও আমাকে চাকরি করার জন্য অনেকভাবে উদ্বুদ্ধ করত আর যথেষ্ট সাহায্য করত। 2017 সালের দিকে আমার ঘরে একটি পুত্র সন্তান দান করে আল্লাহ আমাদের জীবনে রহমত বর্ষণ করেন আর আমাদের জীবন খুশিতে ভরিয়ে দেন। আমরা আমার ছেলের নাম রাখি সামিন। সবকিছু ছিল একেবারেই পারফেক্ট, আমার কল্পনার থেকেও সুন্দর। কিন্তু এই সুন্দর সময় আর এত ভালোবাসার ওপর কারো যেন নজর লেগে যায় একদিন আমার স্কুলে যাবার পথে। আসলে কারো নজর লেগেছে নাকি আমার মনের ভুল, নাকি আমার মানসিক অসুস্থতা, আমি আজও জানি না। 2018 সাল। আমার ছেলের বয়স তখন 1 বছরের বেশি। আমার শাশুড়ির কাছে ওকে রেখে আমি স্কুলে যাওয়া আসা করতাম। এই স্কুলের চাকরিটি আমার প্রয়োজন ছিল না, বরং এটি আমার জন্য একটি শখ বা ভালো লাগার বিষয় ছিল। একদিন স্কুলে যাবার পথে রাস্তায় আমার মাথার উপর কোথা থেকে যেন কি একটা পড়ে যায়। জিনিসটা মাটিতে পড়ে আমার কাছ থেকে 6-7 কদম দূরে চলে যায়। আমি একটু এগিয়ে গিয়ে দেখি বাঁশের তৈরি খুব সুন্দর আর চারপাশে ছোট ছোট আয়না দেয়া একটি বাটি পড়ে আছে আমার সামনে। এটা কোথা থেকে পড়লো ভেবে আমি উপরের দিকে তাকাই, কিন্তু আশেপাশে কোনো বসত বাড়ি দেখতে পাই না। আমার মাথার উপরে গাছপালা ছাড়া আর কিছুই ছিল না। আমি নিচের দিকে তাকিয়ে সেই বাটিটা তুলে হাতে নেই। বাটিটা বাঁশের তৈরি হলেও রঙিন সুতা দিয়ে খুব ছোট ছোট বোতামের মতো আয়না বসানো ছিল তাতে। আমি ভাবতে থাকি আশেপাশে কোনো বাসা নেই, তাহলে বাটিটা এলো কোথা থেকে। কিন্তু বাটিটা আমার এতই পছন্দ হয়েছিল যে আর 7-5 না ভেবে সেটা আমি আমার ভ্যানিটি ব্যাগের ভেতরে নিয়ে স্কুলের পথ ধরে চলতে থাকি। যথারীতি স্কুলে প্রবেশ করে ক্লাসগুলো কমপ্লিট করে আমি দুপুরের দিকে শিফট শেষ করে বাড়ির দিকে রওনা হই। প্রচণ্ড রোদ থাকায় আমি সেদিন আর হেঁটে যাইনি। রিক্সা ডাক দিয়ে ভাড়া ঠিক করে রিক্সায় উঠে বসে পড়ি। 5 থেকে 7 মিনিট পর রিক্সা আমার বাসার সামনে চলে এলে আমি ভাড়া দিতে গিয়ে ভ্যানিটি ব্যাগের চেইন খুলে টাকা বের করতে গিয়ে খেয়াল করলাম সেই বাটিটি আমার ব্যাগে নেই। বলে রাখা ভালো যে ব্যাগটি সবসময় আমার কাছেই ছিল আর এই চেইন ছিল অলওয়েজ লকড। সো কোনোভাবে সেই বাটি হারাবার প্রশ্নই ওঠে না। আর আমি যথেষ্ট সচেতন একজন মানুষ, একটা টাকাও আমার ব্যাগ থেকে এদিক সেদিক হয় না। তাহলে বাটি কিভাবে হারিয়ে গেল? নিজেকে প্রশ্ন করতে করতে আমি বাসায় ফিরে গোসল করতে চলে যাই। মাথার উপরে ঝর্ণাটা ছেড়ে দিয়ে গোসল করছিলাম চোখ বন্ধ করে। চোখ খুলতেই দেখি যে আমার মাথা দিয়ে লাল পানি গড়িয়ে পড়ছে। রক্ত ছিল না সেটা আমি নিশ্চিত, কারণ রক্তের রং এত পাতলা হয় না। আমি এই দেখে আমার মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করি কোথাও কেটেছে কিনা, যেহেতু মাথায় বাটি পড়ে গিয়েছিল। কিন্তু আমি খুঁজে কোনো আঘাতের নিশানা পাই না। আমি ভাবতে লাগলাম এই ঝর্ণার নিচে আমি রোজ গোসল করি, কোনোদিন কিছুই সমস্যা পেলাম না, তবে আজ কি হলো? পানির ট্যাঙ্কের সমস্যা ভেবে বাড়িওয়ালার সাথে ফোনে এ বিষয়ে আমার শ্বশুরকে কথা বলতে বলি। আমার শ্বশুর আমার কথা শুনে আমাকে বলেন, দেখো মা অনামিকা, আমরা সবাই গোসল করেছি আর তোমার বাথরুমটাও দেখে আসলাম, এমন কিচ্ছু নেই। খুব চড়া রোদে বাইরে থেকে এসেছো তাই হয়তো এমন দেখেছো, ও কিছু না। আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমি কোনো কথা না বাড়িয়ে ছেলের কাছে চলে যাই। ছেলের সাথে কিছুক্ষণ খেলা করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দোলনায় রেখে দেই। এরপর আমি নিজের খাওয়া দাওয়া শেষ করি। বিকেলে সাদিক চলে আসে আর খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে আবার বেরিয়ে পড়ে তার ব্যবসার কাজে। এরপর হাতে একটি দইয়ের বাটি নিয়ে রুমে চলে আসি। বাটিটি টেবিলে রেখে আমি আগামীকালের স্কুলের ক্লাস টেস্টের প্রশ্ন করবার জন্য ভ্যানিটি ব্যাগ খুলে যেই কলম বের করতে গেলাম, দেখলাম সেই বাটিটি আমার ব্যাগেই আছে। আশ্চর্য, রিক্সা ভাড়া দেবার সময় ছিল না, আর এখন কিভাবে আসলো? ভাবতে ভাবতে আমি বাটিটি আমার টেবিলের একপাশে রেখে পরীক্ষার প্রশ্ন করতে বসি। আমি প্রশ্ন করতে করতে হঠাৎ তন্দ্রাচ্ছন্ন হয়ে টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মাঝে আমি একটি স্বপ্ন দেখতে পাই, যা ছিল কিছুটা এমন। আমি দেখলাম একটি কালো শাড়ি পরা মহিলার অবয়ব, যার মাথার মাঝে খুব বড় করে কুমকুম দেয়া ছিল, আর সে ওই বাঁশের বাটিটা হাতে নিয়ে সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে আমাকে বলছে, দে দে, তোর বাচ্চাটা আমাকে দে, কতদিন বাচ্চার ছোঁয়া পাই না, দে দে। এই বলে সে কাঁদতে শুরু করে দেয়।
আমি তাকে বলি, কে তুমি? আমার বাচ্চা আমি তোমাকে কেন দেব? সে এবার কাঁদতে কাঁদতে বলে, দে না, একটা বাচ্চা দিলে কি হবে তোর? তোর তো আরো বাচ্চা হবে, একটা আমায় দে না, একটা দে না, দে না আমাকে বাচ্চাটা। এসব বলে সে আমার দিকে কাকুতি মিনতি করতে শুরু করে। আমি এবার তাকে ধমকের সুরে বলি যে আমি তোমাকে আমার বাচ্চা দেব না। এরপর আমি দেখলাম সে তার হাত বাড়িয়ে আমার বাচ্চাটাকে ধরতে যাচ্ছে। এই দেখে আমি চিৎকার দিতে যাব, এমন সময় আমার ঘুম ভেঙে যায় এবং আমার ছেলের কান্নার শব্দেই আমার ঘুম ভাঙে। আমি দৌড়ে আমার ছেলের কাছে গিয়ে দেখি আমার ছেলের দোলনার পাশে সেই বাঁশের বাটিটি রাখা। আমি খুব ভয় পেয়ে যাই। এরপর আমি আমার শাশুড়ির ঘরে গিয়ে আজকের সব ঘটনা খুলে বলি আর বাথরুমের ঝর্ণায় আসা লাল পানির কথাও বলি। তখন আমার শাশুড়ির পাশে বসে থাকা আমার ননদ আমাকে যা বলে তা আমি আসলে মানতে পারছিলাম না। সে আমাকে বলে, ভাবি, কি বলছো তুমি? কিসের বাঁশের বাটির কথা বলছো? তুমি তো খাবার শেষ করে কাঁচের বাটিতে করে দই নিয়ে গেলা। এরপর আমি দেখলাম তুমি সেই দই সামিনের মুখের কাছে নিয়ে গেলা। এরপর বাটিটা তুমি সেখানেই রেখে এসেছো। বিশ্বাস না হলে চলো গিয়ে দেখবে। এরপর আমি, লীনা আর শাশুড়ি ঘরে এসে দেখি সামিন তার দোলনায় ঘুমাচ্ছে আর ওর পাশে রাখা বাটিটা আসলে একটি কাঁচের বাটি। আমি বিছানায় বসে পড়ি আর আমার শাশুড়ি আমাকে বলেন, দেখো, আজকে অনেক গরম পড়েছে আর এই গরমে তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, তাই এমন হচ্ছে। তুমি আজ বিশ্রাম করো, আমি আর লীনা মিলেই আজকে কাজ সামলে নেব। এই বলে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে ওনারা চলে যান। এরপর আমি আমার ছেলেকে কোলে নিয়ে আমার পাশে রেখে আবার ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে সাদিকের ডাকে। সে কাজ থেকে ফিরে আমাকে ডাকছিল, ভেবে উঠে দেখি 11টা বেজে গেছে। সাদিক আসলে আমাকে ডিনারের জন্য ডাকছিল। আমি উঠে মুখে পানি দিয়ে খাবারের জন্য টেবিলে যাই। সবাই মিলে খেতে খেতে আমরা কথা বলছিলাম। হঠাৎ আমি দেখি আমার খাওয়ার পানির জায়গায় সেই বাঁশের বাটি আর সেখানে মানুষের চামড়া জড়ানো কাঁচা মাংস রাখা। এটা দেখে আমি বাটিতে জোরে একটা ধাক্কা দিয়ে সেটি মেঝেতে ফেলে জোরে চিৎকার দিয়ে খাবার ফেলে চেয়ার থেকে উঠে পড়ি। আমাকে দেখে সবাই হকচকিয়ে যায় এবং জিজ্ঞেস করে আমার কি হয়েছে। আমি তাদেরকে বিষয়টা বললে সবাই আমার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে বলে, মেঝেতে যা পড়ে আছে সেটি ছিল একটি কাঁচের গ্লাস। আমিও তাকিয়ে দেখি, হ্যাঁ আসলেই তো, এটা তো একটা কাঁচের গ্লাস। আমি বুঝতে পারছিলাম না এসব আমার মনের কল্পনা নাকি সত্যি এসব আমার সাথে হচ্ছে। আমি সেদিন আর কিছু না খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। আর আমার শরীর ভালো লাগছিল না, আমার ঘুম দরকার ছিল বলে আমার শাশুড়ি আমার ছেলে সামিনকে আজ তার সাথে রাখবেন বলেন, যেন আমার ঘুমের কোনো সমস্যা না হয়। আমিও তার কথা মেনে যথারীতি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আমার প্রচণ্ড পানির পিপাসা পায়। আমি পানি খাওয়ার জন্য উঠতে যাব, এমন সময় শুনি আমার চারপাশ থেকে ফিসফিস করে কেউ বলছে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, আরে দে না। কি রে, দিবি না? বাচ্চা দিবি না আমায়? দে, দে না, বাচ্চাটা দে না। এইটা শুনে আমি সাদিককে ডাক দিতে যাব, এমন সময় আমার গলায় কিছু একটা চাপ অনুভব করি আর এরপর আমার চোখ খুলে যায়। বুঝতে পারছিলাম স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, কিন্তু চোখ খুলে আমি যা দেখি তা ছিল আরো ভয়ানক। আমি দেখলাম সাদিক আমার গলায় হাত দিয়ে আমার শ্বাস রোধ করার চেষ্টা করছে। আমি জোরে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়তে গেলে মনে হলো পড়ে গেলাম আবার বিছানাতেই। এবার আমি দেখলাম আমার ঘরে লাইট জ্বলে উঠল আর সাদিক আমাকে খুব রাগী গলায় বলছে, অনামিকা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার গলা টিপে ধরেছিলে, এমন ভাবে আমার বুকের উপরে বসে তুমি কেন গলা টিপছিলে? আমার সাথে কোনো সমস্যা থাকলে আমাকে সরাসরি বলো, এভাবে ঘুমের মাঝে নাটক করার দরকার কি? ভাগ্যিস তোমাকে পা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম, নইলে তো তুমি গলা টিপে আমাকে আজকে মেরেই ফেলতে। সাদিকের কথা শুনে আমি ভালোই স্নায়বিক আঘাত পাই, কারণ আমি দেখলাম সাদিক আমার গলা টিপছে আর সাদিক বলছে আমি তার গলা টিপছিলাম। কিন্তু সাদিক যে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছিল, আমি ডান কাত হয়ে পড়েছিলাম। আমি দেখলাম যে হ্যাঁ, আমি আসলে ডান কাত হয়েই পড়ে আছি এখনো। আর লাইটের আলোয় সাদিকের গলায় স্পষ্ট সদ্য আমার দেয়া হাতের টিপের ছাপও দেখতে পেলাম। কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি। সাদিক সেদিন রাতে আমার সাথে
আর ঘুমাইনি। সকাল হলে আমি ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার মাথা খুব ব্যথা করছে। আমি ঘুম থেকে অনেক লেট করে উঠেছিলাম, তাই সেদিন আমার স্কুলে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছিল অলরেডি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমার ছেলে সামিনের কাছে যাই আর ওকে নিয়ে খেলা করতে শুরু করি। কিছুক্ষণ খেলার পর আমি ওকে আমার ননদ লিনার কাছে দিয়ে রান্নার জন্য চলে যাই রান্না করতে। রান্নাঘরে গিয়ে আমি দেখতে পাই লিনা অলরেডি রান্না করছে। আমাকে দেখে সে হাসছিল। আমি কিছুটা অবাক হয়ে ওকে জিজ্ঞেস করি, তুই রান্নাঘরে এলি কিভাবে? তা এত জলদি? সামিন কোথায়? ও আমাকে বলে ও নাকি অনেকক্ষণ ধরেই রান্নাঘরে ছিল। লিনার এই কথা শুনে আমি দৌড়ে আমার ঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি আর লিনা দুজন মিলে সামিনের সাথে খেলছে। আমি লিনাকে ধমকে সুরে বলি, তুই আবার রান্নাঘর থেকে এখানে এলি কিভাবে? আমার কথা শুনে আমার শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলেন, লিনা তো অনেকক্ষণ ধরে এখানে, তুমি তো সামিনকে লিনার কাছে দিয়ে রান্নাঘরে গেলে। এই কথা শুনে আমি আমার ছেলেকে লিনার কাছ থেকে আমার কোলে নিয়ে রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘর ফাঁকা। আমার পেছন পেছন আমার শাশুড়ি আর লিনা চলে আসে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার। আমি তখন আমার শাশুড়িকে সবটা খুলে বলি। তখন উনি চেহারায় একটা কালো ছাপ এনে বলেন, আমি বুঝতে পারছি না এমন কেন করছো তুমি কাল থেকে। কাল রাতে তুমি নাকি সাদিকের গলা টিপে ধরেছিলে। কি হয়েছে মা তোমার? ওনার প্রশ্ন শুনে আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে না মা, আমি নই, সাদিক আমার গলা টিপে ধরেছিল, কিন্তু বলতে পারিনি কথাটা। এরপর আমার শাশুড়ির ঘটনাগুলো আমার শ্বশুরকে জানালো। উনি বলেন আমাকে ভালো ডাক্তার দেখাবেন। যথারীতি সেদিন সাদিক বাসায় এলে তাকে সব জানিয়ে আমাকে ডাক্তার দেখানোর কথা বলা হয়। আমি সাদিককে আমার মানসিক অবস্থা বললে সে সবটা বুঝতে পারে। বেচারা আমার জন্য নিজেও কষ্ট পাচ্ছিল, কিন্তু সে বুঝতে দিচ্ছিল না কিছুই। এর পর দিন সকালে ডাক্তারের কাছে যাব বলে আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই। ঘুমের মাঝে এবার আমি স্বপ্ন দেখি যে আমি, আমার ছেলে আর সাদিক তিনজন আমাদের গ্রামের বাড়ি এসেছি। সেই গ্রামের বাড়িগুলি ছিল মাটির, আর তিনজন উঠোনে দাঁড়িয়ে গল্প করছিলাম। হঠাৎ দূর থেকে মানুষের আকৃতির কিছু একটা হাতে কি যেন একটা নিয়ে হেঁটে আসছিল। একটু কাছে আসতে যা দেখলাম সেটা দেখে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাবে। আমি দেখলাম দূর থেকে যে আসছিল সে একজন মানুষ, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই, মানে চামড়া ছেলা একজন মানুষ। আর তার হাতে ছিল একটা ছুরি আর তার চোখের কোঠুরিতে ছিল মাংস দিয়ে ভরাট করা। সে শুধুমাত্র একটা কথাই বলেছে, আর সেটা বলে সে আমার হাজবেন্ডের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল। সে যা বলছিল তার মানে আমি আজও জানি না। সে বলছিল ইতিংহাস ইতিংহাস ইতিংহাস। এই বলে সে হাত বাড়িয়ে বাচ্চা চাচ্ছিল আমার হাজবেন্ডের দিকে। আমার হাজবেন্ড আমার বাচ্চাকে নিজের পেছনে লুকিয়ে না বোধক ইশারায় মাথা নাড়লে সে জিনিসটি আবারও কিছু উদ্ভট শব্দ উচ্চারণ করে। এরপর আমার ঘুম ভাঙল একটা ফিসফিস শব্দে, যা আমাকে বলছিল দিলি না, দিলি না। এই শুনে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে সাদিক লাইট জ্বালিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি এবার ওকে কিছু বলার আগে দেখলাম ওর মুখে ভয়ের ছাপ। আমি পাল্টা প্রশ্ন করে বসলাম কি হয়েছে। ও আমাকে যেটি বলল সেটি শোনার আমি আশাও করিনি। সে আমাকে বলল সে নাকি স্বপ্ন দেখেছে একজন চামড়া ছাড়া মানুষ নাকি সামিনকে নিয়ে যেতে চাচ্ছিল। এরপর সাদিক আমাকে বলল, অনামিকা, কাল থেকে বাচ্চা নিয়ে এত ভয় দেখিয়েছ যে আমি এখন ভয়ে উল্টাপাল্টা দেখছি। এরপর ওই কথা শুনে আমি ওকে বলতে পারিনি যে আমিও সেম স্বপ্ন দেখেছি। অনেক কষ্টে সেই রাত পার করে সকালবেলা ঘুম থেকে উঠে সামিনকে খাইয়ে সাদিকের সাথে চলে যাই একজন সাইকিয়াট্রিস্টের কাছে। আমাকে দেখে ডাক্তার মহিলা প্রথমেই আমার সমস্যা জিজ্ঞেস করলে আমার ঘুম কম হচ্ছে কিনা জানতে চাইলেন। আমি হ্যাঁ বোধক বলাই উনি আমাকে জিজ্ঞেস করলেন কেন ঘুম কম হচ্ছে আমার। আমি ওনাকে সব খুলে বলি আর উনি আমাকে কিছু টেস্ট দেন। বলেন টেস্টের রেজাল্ট দেখে উনি জানাবেন কি সমস্যা। এর পর দিন তেমন কিছু হয়নি। সেদিনের পরে দুপুরে ডাক্তারের কাছে গেলে উনি টেস্ট রেজাল্ট দেখে বলেন টেস্ট মোতাবেক আমি সুস্থ এবং আমার স্ট্রেস লেভেলও কম এবং আমি মানসিকভাবে ফিট। হয়তো প্রথম সন্তান, তাই তাকে হারানোর ভয় থেকে আমি এসব ভাবছিলাম, আর এসব ভাবনাই কল্পনা হয়ে আমার ঘুমে ধরা দিচ্ছিল। এসব বলে উনি আমাকে কিছু মেডিসিন দিয়ে বাড়িতে চলে যেতে বলেন, কিছুদিন বিশ্রামে থাকতে বলেন। সেদিন বাসায় ফেরার পর আমি অনেক বদলে যাই। আমি সারাদিন রাত ঘুমাতাম আর ঘুমাতাম। আমার নিজের ছেলের কোনো খোঁজ থাকতো না। আমি অসুস্থ ভেবে আমার শ্বশুর শাশুড়ি বা বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। একদিন রাতে ঘুমাবার সময় আমার মনে হয় যে আমার মুখের ওপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। চোখ খুলে দেখি স্বপ্নে দেখা সেই চামড়া ছাড়ানো মানুষটা আমার মুখের ওপর তার দম ফেলছে।
হঠাৎ সে আমার গলা টিপে ধরতেই আমি ঘুমের মাঝে আয়াতুল কুরসি পড়তে শুরু করি। কিছুক্ষণ পর আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে আমি দেখলাম আমার সামনে সেই বাঁশের বাটিতে রাখা আমার সব থেকে প্রিয় মুরগির মাংস রান্না করে রাখা। সেই তরকারির সুঘ্রাণে আমি যেন সম্মোহিত হয়ে গিয়েছিলাম। আমি মাংসের বাটি হাতে নিয়ে এক টুকরো মাংস মুখে দিয়ে কামড় দিতেই এক ঝটকা খেয়ে বিছানা থেকে পড়ে যাই আর একটা চিৎকার শুনতে পাই। বিছানায় পড়ে গিয়ে আমার পিঠে ব্যথা পেয়েছিলাম, তাই ব্যথায় গোঙাচ্ছিলাম। এমন সময় আমার ঘরে লাইট জ্বলে ওঠে আর সাদিক আমাকে বিছানায় তুলে ধরে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলে, কি চাও তুমি? আমার পায়ে কামড়াচ্ছিলে কেন? কামড়ে দেখো রক্ত বের করে দিয়েছো, তোমার কি সমস্যা? সাদিকের কথা শুনে আমি সাদিকের পায়ের দিকে তাকিয়ে দেখি আসলেই আমি ওর পায়ে কামড় দিয়ে অনেকটা অংশের মাংস উঠিয়ে ফেলেছিলাম। সাদিক আমার শাশুড়ির ঘরে চলে যায় সবকিছু বলার জন্য আর পায়ে ব্যান্ডেজ করে আনার জন্য। আমি আমার বিছানায় বসে অনবরত কেঁদেই চলেছিলাম। 30-40 মিনিট পরে আমার শ্বশুর শাশুড়ি আর লিনা আমার ঘরে আসে সাদিকের সাথে আর আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি কেন সাদিকের পায়ে কামড় বসিয়েছি। ওনাদের সবকিছু খুলে বললে শ্বশুর তাচ্ছিল্যের স্বরে বলে, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে এসব কি বলছো? মাথা ঠিক আছে তোমার? এই বলে উনি রুম ত্যাগ করেন। আমার শাশুড়ি আমার কাছে আসেন, বসেন। উনি আমাকে বলেন কাল সকালে উনি বাসায় মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেবেন, সব ঠিক হয়ে যাবে আর আমি যেন চিন্তা না করি। এই বলে উনি রুম থেকে বের হয়ে যান লিরাকে নিয়ে। সেদিন রাতে আমি অনেক ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি। যথারীতি সকাল হলো। ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতে লাগলাম কখন আমার শাশুড়ি আসবেন আর কখনই বা হুজুর আসবেন। মন টিকছিল না আমার নিজের রুমে, তাই বারান্দায় গিয়ে বসেছিলাম। বারান্দায় বসে থাকতে থাকতে সারা রাত না ঘুম হবার কারণে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার আমি ঘুমে কোনো স্বপ্ন দেখিনি। আমার ঘুম ভাঙল দুপুরের দিকে আমার শাশুড়ির ডাকে। উনি আমাকে লাঞ্চ করার জন্য খেতে ডাকছিলেন। আমি উঠে ফ্রেশ হয়ে বাথরুমের দিকে চলে গেলাম। মুখে পানির ছিটা দিচ্ছিলাম, এমন সময় কানের কাছে মৃদু ফিসফিসিয়ে কেউ আওয়াজ এলো, ওকে আসতে বারণ কর, ওকে আসতে বারণ কর, কিছুই করতে পারবে না। আমাকে বাচ্চা দে, তোর বাচ্চা আমাকে দে। ও তোর বাচ্চাকে বাঁচাতে পারবে না, কি দিবি না? আমি এবার চিল্লাইনি বা কোনো প্রকার প্যানিকও করিনি। আমি বিষয়টি পাত্তা না দিয়ে তাকে উত্তর দিলাম, জাহান্নামে যাও। এই বলে আমি বাথরুম থেকে বের হয়ে খাবার টেবিলে এসে বসলাম আর দেখি লিনা কেমন যেন রাগ হয়ে বসে আছে। আমাকে জিজ্ঞেস করলাম, কিরে মহারানী, গাল ফুলিয়ে রাখছিস কেন? ও আমাকে বলল আমি যেন ন্যাকামি না করি ওর সাথে এবং কথা না বলি। কি হয়েছে জিজ্ঞেস করতে যাব, তখনই ও বলে বসে যে খাবার খেতে আসতে দেরি করায় সে আমাকে খুঁজছিল যে আমি কোথায়। খুঁজতে খুঁজতে আমার বাথরুমের দরজা খোলা পেয়ে সে আমাকে খাবারের জন্য ডাকছিল কয়েকবার। আমি নাকি বাথরুমের আয়নার দিকে তাকিয়ে তাকে বলেছি জাহান্নামে যাও বলে মুখে পানি দিতে থাকি। আমি লিনার কাছ থেকে সব শুনে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমার নিজের ভাবনা শক্তি আর আমার নিজের সত্তা যেন আমি হারাচ্ছিলাম ধীরে ধীরে। আমি যেন আমার নিজের চোখ কানকেও আর বিশ্বাস করতে পারছিলাম না। আমি লিনাকে সরি বলি আর কিছু বলে কথাটা মজা হিসেবে কাটিয়ে দেই। খাবার খাওয়ার সময় আমার শাশুড়ি আমাকে বলেন যে হুজুর আজ সন্ধ্যায় আসবেন। আমি যেন বোরখা পরে রেডি হয়ে থাকি। এদিকে স্কুল থেকে ফোন আসে যে আমি কেন স্কুল কামাই করছি, আমি অসুস্থ বলে আমার কয়েকদিনের জন্য স্কুল থেকে ছুটি নিয়ে নেই। সেদিন সন্ধ্যায় হুজুর আমাদের বাসায় আসেন। ওনাকে আমাদের ড্রয়িং রুমে বসানো হয়। উনি কিছুক্ষণ সম্পূর্ণ বাসা পরীক্ষা করে ড্রয়িং রুমের ফাঁকা জায়গায় মেঝেতে বসে আমাকে নিয়ে আসতে বলেন। আমার শাশুড়ি আমাকে ডাক দিয়ে হুজুরের কাছে আসতে বলেন। আমি আসার পরে হুজুর আমাকে দেখে আমার সমস্যা জানতে চান। আমি শুরু থেকে সবকিছু বলি। আমার শাশুড়ি যতটুকু দেখেছেন খুলে বলার পর হুজুর আমাকে মেঝেতে বসতে বললেন আর আমার চারপাশে একটা বৃত্ত এঁকে দিয়ে রসুন পোড়া সরিষার তেল দিলেন। উনি সব লাইট অফ করে চোখ বন্ধ করে দোয়া আয়াত পড়তে শুরু করলেন। আমার শাশুড়ি উঠে গিয়ে সব লাইট অফ করে দিলেন। 5 থেকে 7 মিনিট পর হুজুর লাইট অন করতে বলেন আর লাইট অন করলে হুজুর আমার বাপ হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরলেন। আমার নাকের সামনে সরিষার তেল ডোবানো কাপড়ে আগুন ধরিয়ে দিলেন এবং কিছুক্ষণ পর বলতে লাগলেন, এই মেয়ের ওপরে কোনো জিনের আসর নেই, ও একেবারে সুস্থ, এই বাসায় কোনো সমস্যা নেই।
এরপর আমি ওনাকে প্রশ্ন করলাম যে তাহলে আমি স্বপ্ন দেখি আর আওয়াজ শুনি সব কি। উনি আমাকে বললেন এসব কিছু আমার মনের ভুল ছাড়া আর কিছুই না। তখন ওনাকে আমি বলি যে যেদিন আমি আমার সেই চামড়া ছাড়া লোকটিকে স্বপ্ন দেখলাম সেদিন আমার হাজবেন্ডও সেই একই স্বপ্ন দেখেছে এবং তাকেই স্বপ্ন দেখেছে। তখন উনি বললেন এর মানে উনি বলতে পারবেন না, উনি শুধু এতটুকু জানেন যে আমার কোনো সমস্যা নেই, সবটাই আমার মনের ভুল। এরপর হুজুর চলে গেলে আমি আমার মা বাবাকে ফোন করে বিষয়টা জানাই। ওনারা আমাকে বলেন যে ওনাদের পরিচিত এক হুজুর আছেন, উনি বর্তমানে ইন্ডিয়াতে আছেন, কিছুদিন পর আসলে আমাকে ওনার কাছে নিয়ে যাবেন। এরপর আস্তে আস্তে দিন কাটে আর সমস্যা বাড়তে থাকে। একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ননদের রুমে আমি ওখানে কেন জিজ্ঞেস করলে সবাই আমাকে যা বলেন তা আমার বোধ শক্তির বাইরে ছিল। ওনারা বলেন যে রাতের বেলা সাদিক পানি খেতে উঠে আমাকে বিছানায় না পেয়ে কিছুক্ষণ ডাকার পর রুমের দরজা খোলা দেখে ভেবেছে আমি হয়তো ড্রয়িং রুমে পানি আনতে গেছি। ও কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে আর হঠাৎ আমার ননদের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসে দেখে আমি পড়ে আছি আর আমার হাতে মুখে ফ্রিজ থেকে বের করা কাঁচা মাংস, অর্থাৎ আমি কাঁচা মাংস খাচ্ছিলাম। আমার ননদের ভাষ্যমতে বরফ জমা মাংস আমি কটকট শব্দ করে চিবিয়ে খাচ্ছিলাম। আর তার দিকে আমার চোখ পড়তে আমি নাকি ওকে বলি ও দেয় না, তুই দে। এই বলে আমি নাকি খুব করুণ সুরে ভয়ঙ্কর শব্দে কাঁদছিলাম। আর সাদিক আমাকে ধরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করছিল যে আমি অমন করছি কেন, কিন্তু কিছুই না বলে আমি নাকি জ্ঞান হারিয়েছিলাম। এসব শুনে আমি আর কিছু না ভেবে সিদ্ধান্ত নেই যে করেই হোক আমার শ্বশুর বাড়ির কাউকে এসব দেখতে দিতে পারবো না। সেদিন ব্যাগ আর নিজের জিনিসপত্র গুছিয়ে আমি আমার বাবার বাসায় চলে যাই। আমার বাবার বাড়ি গিয়ে আমি সব ঘটনা তাদেরকে জানাই, এও জানাই যে এবার যা হবে এখানেই হবে। বলে রাখা ভালো, আমি আমার দুধের সন্তানটাকেও শ্বশুর বাড়ি রেখে এসেছিলাম, কারণ আমি যে সকল কর্মকাণ্ড করছিলাম সেগুলোর মাঝে আমি আমার হাজবেন্ডের ক্ষতি করেছি, তাই কোনোদিন যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করে বসি এই ভেবে ওকে নিয়ে আসেনি। একবার ভাবুন, একটা মা কতটা কষ্ট পেলে, কতটা হেল্পলেস হলে নিজের দুধের বাচ্চাটাকেও এইভাবে রেখে আসতে পারে। দিন যেতে লাগলো আর আমার স্বাস্থ্য খারাপ হতে লাগলো। আমার ঘুম না হবার ফলে চোখের নিচে কালি পড়তে লাগলো আর চোখও কুঠুরির ভেতর ঢুকে যাচ্ছিল। আমি কিছুই খেতে পারতাম না। খেলে মানুষের চামড়া ছাড়ানো হাত পা বা অন্যান্য অংশ সেই বাঁশের বাটির ভেতর দেখতে পেতাম। আর রাতের বেলা ঘুমাতে পারতাম না, ভীষণ ভয় করতো। তাই আমি আমার আম্মুর সাথে ঘুমাতাম আর আমার আব্বু আলাদা ঘরে থাকতেন। একদিন আমি রাতের বেলা আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ বাথরুমে যাবার প্রয়োজন হলে আমি উঠে বাথরুমের দিকে গিয়ে দেখি বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো। আমি নক করতে আম্মু ভেতর থেকে বলে উঠলেন যে মশা মারার ফলে তার হাতে রক্ত লেগেছে আর সেটা ধুতেই উনি বাথরুমে এসেছেন। আমি অবাক হয়ে যাই, ভাবতে থাকি এই মাত্র আমি আম্মুর কোল থেকে উঠে আসলাম, আম্মু কিভাবে বাথরুমে এলেন। এই ভেবে আমি রুমে গিয়ে দেখি আম্মু বিছানায় বসে আছেন আর আমাকে দেখে বলছেন, কিরে বাথরুমে গিয়েছিলি, আয়সো ঘুম পাড়িয়ে দিই তোকে। আমি কান্না করে দিলাম আর আম্মুকে বললাম বাথরুম থেকে আম্মুই আমার সাথে কথা বলেছেন। আমার কথা শুনে আমার আম্মু আমার সাথে বাথরুমে যান এবং আমি যা দেখতে পাই তা দেখব বলে কোনোদিন ভাবিনি। আমি দেখলাম আমার আম্মু বাথরুমে কোথা থেকে যেন মাকড়সা ধরে এনে খাচ্ছে আর খাওয়ার পর বাথরুমের মেঝেতে পড়ে থাকা পানি চুমুক দিয়ে খাচ্ছেন। এটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি নিজেকে আমার ঘরে আবিষ্কার করি এবং দেখি আমার মা বাবা আমার পাশে বসে আছেন। আমি আম্মুকে জিজ্ঞেস করি উনি রাতে বাথরুমে মাকড়সা খাচ্ছিলেন কেন আর মেঝেতে পানি বা কেন খাচ্ছিলেন। আমার কথা শুনে আম্মু আকাশ থেকে পড়েন এবং কাঁদতে কাঁদতে আমাকে বলেন যে রাতে যখন আম্মুর কোল থেকে উঠে বাথরুমের দিকে গেলাম তখন আম্মু আমার জন্য অপেক্ষা করতে লাগলেন। আর আমার অনেকটা দেরি দেখে উনি বাথরুমের দরজা নক করতেই দেখেন যে বাথরুমের দরজার ভেতর থেকে খোলা আর উনি ভেতরে তাকিয়ে দেখেন আমি মাকড়সা ধরে খাচ্ছি আর মেঝে থেকে পানি চুমুক দিয়ে খাচ্ছিলাম। ওনাদিকে আমার চোখ পড়তেই আমি ওনাকে বলি, তোর মেয়ে তো আমাকে বাচ্চা দেয় না রে, তুই দিবি, দে না। এসব শুনে আমি আর নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। বিছানা ছেড়ে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাই আর ওনাকে সব খুলে বলি। উনিও কিছু টেস্ট দেন আর টানা 7 দিনের একটা সেশন করতে বলেন ওনার সাথে, আর কিছু ওষুধ লিখে দেন। ওষুধ কিনে ফার্মেসি থেকে বের হতে না হতেই আমার ফোনে কল আসে আর আমি জানতে পারি বিনা নোটিসে স্কুল মিস দেওয়ার কারণে আমার স্কুলের চাকরিটা চলে গেছে। খুব মনের যন্ত্রণায় বাসায় ফিরে আম্মুকে জড়িয়ে ধরে আমি বাচ্চাদের মতো কাঁদতে থাকি আর আম্মুকে বলি আমার চাকরিটা আর নেই। এদিকে আমার সমস্যা আসলে কি সেটা জানার জন্য আমি নিজেও মরিয়া হয়ে উঠেছিলাম। তাই 7 দিন ডাক্তারের সাথে সেশন করার পর সব রিপোর্ট দেখে ডাক্তার আমাকে বললেন আমি সুস্থ, কিন্তু শুধু একটু ডিপ্রেশন আর স্ট্রেসে আছি।
এছাড়া আমার মানসিক অবস্থা ভালো ছিল। আমি ভাবলাম এখনকার সময়ে ডিপ্রেশন আর স্ট্রেস এর কারণ তো আমি জানি, আর এও ভাবতে লাগলাম যে মেডিকেলের ভাষায় আমার কোনো অসুখ নেই, আর যেখানে অসুখ নেই সেখানে অসুখের কোনো ট্রিটমেন্ট থাকবে কিভাবে? তার মানে মেডিকেলের ভাষায় আমার কোনো ট্রিটমেন্ট নেই। তাই মেডিকেলের ওয়েতে নিজের ট্রিটমেন্ট করার চিন্তা সম্পূর্ণরূপে আমি বাদ দেই, আর আব্বুকে একদিন জিজ্ঞেস করি সেই হুজুর ইন্ডিয়া থেকে কবে আসবেন। আমার বাবা জানায় কিছুদিনের মাঝে ওনার আসার কথা। 2-3 দিন কেটে যায়। আমার প্রতি রাতে কোনো না কোনো সমস্যা হতেই থাকে, সেগুলো আমি সংক্ষেপে বলছি। ডাক্তার দেখিয়ে ফেরার রাতে আমি স্বপ্নে দেখি যে একটা সেই কালো শাড়ি পরা মহিলা আমার দিকে তাকিয়ে কাঁদছে এবং আমার কাছে বাচ্চা চাইছে, এবং সে ক্রমাগত চাচ্ছিল, এবং আমি তাকে না করলে সে আমার হাতে কামড় বসিয়ে দেয়, এবং আমি চিৎকার করে উঠে আম্মুকে জড়িয়ে ধরি, আর আম্মু আমার দিকে তাকিয়ে কেমন যেন অন্যরকম কণ্ঠে বলেন, কি হয়েছে সোনামণি আমার, বাচ্চা দিবি না? এই কথা শুনে আমি আম্মুর দিকে তাকালে উনি আমার হাতে জোরে একটা কামড় বসিয়ে দেন, আর আমি ওনাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেই। আমার আম্মু চিৎকার করে উঠলে আমার আব্বু এসে দেখেন আমি নিজের হাত কামড়াচ্ছি আর পা দিয়ে আম্মুকে মেঝের সাথে লাগিয়ে চাপ দিয়ে ধরেছি। আসলে আম্মু নয়, আমি আমার হাত কামড়ে রক্তাক্ত করেছিলাম। আমার আব্বু আমাকে সজোরে একটা চড় দিলে আমার হুঁশ ফেরে এবং আম্মুকে বিছানায় তুলে নেই আমরা। আর আমার জন্য আমার আম্মুর কোমরের হাড়ে চির ধরে যায় সেদিন থেকে। নিজেকে বড় অপরাধী লাগছিল। এরপর একা একা রুমে থাকতে শুরু করলাম। রাতের বেলা দড়ি দিয়ে নিজের খাট পালঙ্কের সাথে বেঁধে রাখতাম যেন বাসার কোনো কারো ক্ষতি করতে না পারি। যতক্ষণ ভালো থাকতাম নিজে ছেলের কথা ভাবতাম, আর একটু পর পর শাশুড়িকে ফোন করে ছেলের খোঁজ নিতাম। কিছুদিন পর সেই হুজুর ইন্ডিয়া থেকে ফেরত এলে ওনার কাছে আব্বু আমাকে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলেন। কিন্তু এর আগেও আমাকে যে হুজুরের কাছে নেওয়া হয়েছে সেটা জানাননি এবারের হুজুরকে উনি। সব শুনে হুজুর এশার নামাজের পর আসবেন বলে জানান। যথারীতি এশার নামাজের পর হুজুর আমাদের বাসায় আসেন, আর শুরুতেই আমার সাথে কথা বলবেন বলে জানান। আমার আব্বু আমাকে ডাক দেন, আর আমি হুজুরের সামনে এসে ওনাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু জানালে হুজুর একটা কাগজে আমার নাম লিখে কিছু একটা পড়ে ফু দেন, আর আমাকে একটা আয়াত শিখিয়ে দেন, আর বলেন আমি যেন সেটা পড়ে ওই কাগজে ফু দেই। ওনার কথা মতো আমি কাজ করলাম, আর হুজুর আমার আব্বুকে বললেন একটু পর আমাদের দরজায় নক হবে, আর আমার আব্বু দরজা খুলে দরজার সামনে যাকে দেখবেন তাকে যেন সালাম দেই এবং এই কাগজটা দিয়ে জিজ্ঞেস করি যে কাগজে যার নাম লেখা সেই মানুষের সমস্যা কোথায়। হুজুরের কথা শেষ হতে না হতেই দরজায় করানার আওয়াজ আসলো, আর আমার আব্বু দরজা খুলে দেখলো সাদা জব্বা পরা খুব সুদর্শন একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমার আব্বু ওনাকে সালাম দেন এবং ওই ভদ্রলোক সালামের উত্তর গ্রহণ করলে ওনাকে আব্বু কাগজটা দিয়ে জিজ্ঞেস করলেন কাগজে লেখা মানুষের অর্থাৎ যে নামটি লেখা আছে তার সমস্যাটা কি। উনি আমার আব্বুর কাছে 2 মিনিট সময় চাইলেন, আর কিছুক্ষণ চুপ থেকে বললেন কাগজে যার নাম লেখা উনি আপনার মেয়ে। আপনার মেয়ের কোনো সমস্যা নেই, সে সুস্থ, কিন্তু আমাকে আপনারা সঠিক প্রশ্ন করেন, সমস্যা অন্য জায়গায়। আপনার মেয়েকে আগামী 1 বছর দেখে রাখবেন। এই সামনের 1 বছর ওর জন্য অনেক জরুরি আর ক্ষতিকর। 1 বছর আমাকে ডাকবেন আর সঠিক প্রশ্ন আর সঠিক মানুষের কথা জিজ্ঞেস করবেন, তাহলে সমাধান দিতে পারবো। এই কথা বলে উনি আমার আব্বুকে সালাম দিয়ে চলে যান। আমার আব্বু ফিরে এসে হুজুরকে জানান যে ভদ্রলোক কি বলেছেন এবং কি হয়েছে সেখানে। আব্বুর কথা শুনে হুজুর বলেন তাহলে উনি বিষয়টা দেখবেন, আর 1 বছর খুব সাবধানে পার করতে বললেন আমাদের। আমার হুজুর এও বললেন যে যেহেতু আমার মেয়ে অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, সেহেতু আমাকে নিয়ে কিছু করারও নেই, কারণ যেখানে কোনো সমস্যা নেই সেখানে সমাধান থাকার প্রশ্নই ওঠে না। এইসব বলে হুজুর চলে যান। হুজুরের কথা শুনে আমরা একেবারে হতাশ হয়ে যাই। বিজ্ঞানের মতে মেডিকেলের ভাষায় আমার কোনো সমস্যা নেই, ধর্মীয়ভাবেও আমার কোনো সমস্যা নেই, তাহলে যার সমস্যা নেই সে কেন ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাবে, কেনই বা মাকড়সা আর বাথরুমের মেঝের পানি খাবে, কেনই বা সে নিজের মায়ের ক্ষতি করবে, আর কেনই বা সে হাজব্যান্ডের পায়ে কামড় বসিয়ে মাংস খুলে নেবে। আবার প্রশ্ন একটাই যে সুস্থ মস্তিষ্কে কি কেউ এসব করতে পারে? এর 3 দিন পর হুজুর আমার আব্বুকে ফোন দিয়ে বলেন যে সমস্যাটা এখনো বোঝা যায়নি, কিন্তু উনি আমাদের একটা কাজ করার কথা বলেন যা কিনা তার কাছে জিনদের মাধ্যমে করার আদেশ পেয়েছেন। উনি আরও আমরা যেন সেই কাজটি করে দেখি। আমার আব্বু জিজ্ঞেস করলেন যে কি কাজ। হুজুর তখন আমাদের বললেন যেন আমরা বাসায় আগামী শুক্রবার বাদ জুম্মা একটি বড় মিলাদ পড়াই আর কোরআন শরীফ খতম দেই। এরপর আব্বু হুজুরের কথা মতো শুক্রবার বাদ জুম্মা মিলাদ পড়িয়ে গরিব মানুষদের খাওয়ান আর কোরআন খতম দেন। মিলাদ শেষ হওয়ার পর আশ্চর্যজনকভাবে আমার সাথে ওই ধরনের কোনো ইনসিডেন্টস আর হয়নি কয়েকদিন।
কোনো সমস্যা না হয় আমরা খুব খুশি হই, আর এরপর আরও 7 দিন দেখি যে আমার কিছু হয় না। পরের 7 দিনও কোনো সমস্যা হয় না, ফলে আমি শ্বশুর বাড়ি ফিরে যাই। আমার ছেলে আমার স্বামীকে নিয়ে সংসার করতে থাকে। যেহেতু চাকরি নেই তাই গৃহিণী হয়েই বাসার কাজ করতাম। সমস্যা না হওয়ার ফলে আমি সামিনকে নিয়েই ঘুমোতে গেলাম। কিন্তু এই সমাধান যে বেশি দিনের ছিল না তা বুঝতে পারিনি। আমরা কেন, কেউ বুঝবে না। তবে হাজার কষ্টের পরে একটু খুশি আসলে সেটাও ভয় লাগে যে খুশিটা বেশি দিন থাকবে কিনা। এক রাতে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে যে আমি আর বিছানায় নেই, আমি আর আমার ছেলে বিছানায় নেই। উনি আমাদের সারা বাসা খুঁজতে থাকেন, আর হঠাৎ রান্নাঘর থেকে টুং টাং আওয়াজ আর আমার ছেলের কান্না শুনে আমার হাজবেন্ড রান্নাঘরে এসে দেখেন আমি গ্যাসের চুলা জ্বালিয়ে আমার ছেলের গায়ে তেল মাখাচ্ছি। এটা দেখে আমার হাজবেন্ড জোরে চিৎকার দেয় আর আমার হাত থেকে ছেলেকে জোর করে কেড়ে নেন। এদিকে সাদিকের চিৎকারে বাসার সবাই চলে আসে। সবাই দেখে আমি কাঁদছি আর বলছি, দেনা বাচ্চাটা, কতদিন বাচ্চার স্পর্শ পাই না, দেনা বাচ্চাটা, দেনা। এই কথা বলে আমি জ্ঞান হারাই। আমি জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে, আর আমার বাবা আমার পাশে বসা, সাথে আমার শ্বশুর শাশুড়িও বসা। আমার মা আসেননি, কারণ আমার জন্য উনি শয্যাশায়ী ছিলেন। আজকের ঘটনা শুনে আমার আব্বুও ওনাদের বাসায় থাকা অবস্থায় সব ঘটনা খুলে বলেন যে আমাকে ডাক্তার ও হুজুর সব দেখানো হয়েছে, কিন্তু সবাই বলেছে আমার কোনো সমস্যা নেই। এই কথা শুনে সাদিক আমার ওপর রেগে যায় এবং বলে আমি যেন বাসা থেকে চলে যাই। এরপর আমার বাবার সাথে আমি চলে আসি। ছেলেকে নেয়ার সাহস করিনি, কারণ ওনারা আমাকে যে ঘটনা বলেছেন যে কাল রাতে আমি কি করেছি, এরপর ছেলেকে নেয়ার সাহস আমার আর হয়নি। এর কিছুদিন পর আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাকে এও বলে আমি যেন আমার বাচ্চার কাস্টাডি আশাও না করি। ওনার কথা শুনে আমি কেঁদেছিলাম খুব, কিন্তু ওনার কথাগুলো ভুল নয়। আসলে আমি কিসের ভিত্তিতে আমার বাচ্চার কাস্টাডি আশা করব? আমার সাথে থাকলে ও মারাও যেতে পারে আমার হাতে, মানে ও আমার কাছে সেফ না। এইসব ভেবে বুকে পাথর রেখে আমি আজও চলছি। এরপর অনেকের কাছে গিয়েছি, হুজুর, কবিরাজ, ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কেউ কিছু বলতে পারেনি। আমার ডিভোর্স হয়ে যাচ্ছে আর আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলছি। আমার মা আমার জন্য অসুস্থ। আমি আজও এসব সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছি। কোনো এক শক্তি আমাকে রাতে ঘুমোতে দেয় না, ফিস ফিস করে শুধু বলতে থাকে, বাচ্চাটা দিলি না, বাচ্চাটা দিলি না, দে দে, এখনো সময় আছে, দে। আমি আর কাউকে সব বলতে পারি না, সহ্যও করতে পারি না। আমি এই জীবনে ছেলের মুখ দেখব কিনা সেটাও জানি না। এখনো মাঝে মাঝে সকালে উঠে শুনি আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর না হয় আমি কাঁচা মাংস, মাকড়সা, পোকামাকড় খাচ্ছিলাম। সর্বশেষ একদিন রাতের বেলা আমার বাবা আমাকে রান্নাঘরের ময়লার ঝুড়ি থেকে ডিমের খোসা আর মাছের পচা ময়লা খেতে দেখেছেন। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না, কাউকে বলতে পারছিলাম না, কিছু সহ্যও করতে পারছিলাম না। হুজুর যে 1 বছরের সময় দিয়েছিলেন সেখান থেকে 5 মাসের ওপরে বাকি। চাই না এই 5 মাসের মাঝে কি হবে, 5 মাস পরেই বা কি হবে আমার ছেলের সাথে, আমার পরিবারের সাথে। আমি আর এসব এখন একেবারেই মানতে পারছি না, সইতে পারছি না। সেজন্য আমি এখন আমার মৃত্যু কামনা করি আল্লাহর কাছে। আত্মহত্যা করা যদি পাপ না হতো এতদিন আমি সেটা করে ফেলতাম। যেহেতু পাপ, তাই নিজের মৃত্যু কামনা করা কোনো উপায় নেই। এই বলে অনামিকা আপু একটি দীর্ঘশ্বাস ফেলে আমার সুস্থতা কামনা করে ফোন রেখে দিতে গেলে আমি ওনাকে জিজ্ঞেস করি আমি ঘটনাটি ভূত.com-এ শেয়ার করতে পারবো কিনা। উনি শুরুতে মানা করলেও আমি ওনাকে আশ্বস্ত করি যে ওনার আর ওনার পরিবারের সকলের নাম, বাসস্থান, পারিবারিক ইনফরমেশনগুলো আমি উল্লেখ করব না। আমার এই কথা শুনে উনি আমাকে ঘটনাটি শেয়ার করার অনুমতি দেন, আর সবার কাছে দোয়া চেয়ে উনি ফোনটি কেটে দেন। ফোন কেটে আমি ভাবতে থাকি যে আসলেই কোনো ভৌতিক সমস্যা এটি নাকি মানসিক সমস্যা। ভাবতে ভাবতে এও ভাবি যে ভৌতিক বা মানসিক যাই হোক না কেন সমস্যা, কোনোটাই তো প্রমাণ হয়নি, তাহলে ওনার সাথে হচ্ছেটা কি? ভাবতে ভাবতে আমি নিজেই স্নায়বিক চাপে পড়ে যাই। এরপর আমি আর কিছুই ভাবতে পারিনি। ভাবনা শক্তির বাইরের জিনিস মানুষ এখনো ভাবতে পারে না, তাই হয়তো আমি ভাবতে পারিনি। আর আমার লিসেনারদের কাছে একটা প্রশ্ন রেখেই আজকে আমি বিদায় নিতে চাই। প্রশ্নটা হচ্ছে, ওনার সাথে যা ঘটে চলেছে আসলে সেটা কি? কোনো মানসিক সমস্যা নাকি কোনো অপ্রাকৃত কিছু? কেউ জানলে অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ এত সময় নিয়ে এত বড় ঘটনাটি ধৈর্য সহকারে শোনার জন্য। আর ধন্যবাদ রাসেল ভাই কষ্ট করে ঘটনাটি পড়ার জন্য। কতটুকু ভয়ের ছিল ঘটনাটি জানি না, তবে আনকমন লাগায় শেয়ার করলাম। সকলের কাছে আমার একটাই অনুরোধ যে আমার লেখার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের সুস্থতা কামনা করে আমি সাবিত
ময়মনসিংহ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। এরপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করছেন। একটা বিউটিফুল স্টোরি, এবং আশা করছি এই স্টোরিটা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমিও খুব খুশি হব। আশা করছি যে আপনারাও এরকম ঘটনা পাঠাবেন। আমরা প্রচুর অডিও ক্লিপ চাই, প্রচুর ঘটনা চাই। স্পেশালি আমরা আবারও অডিও ক্লিপ আরও বেশি বেশি করে আহ্বান করছি আপনাদের কাছে। সামনে যেহেতু এই মুহূর্তে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, সেটি হচ্ছে হ্যালোইন, এবং হ্যালোইন সম্পর্কে আপনারা সবাই জানেন। হ্যালোইন স্পেশাল একটা এপিসোড করতে চাই, এবং সেই সাথে আপনাদের ইমেইলও চাই। দুটোই চাই আমি অনেক বেশি বেশি, যাতে একটা চমৎকার হ্যালোইনের শো করতে পারি। আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠান। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের স্টোরিতে। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। জানি ভালো আছেন, বিশেষ কারণে আমার নাম প্রকাশ করবেন না। আমি তারপরে তিনি তার নামটি লিখেছেন এবং ফোন নাম্বার দিয়েছেন। ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। প্রথমেই বলে রাখি, আমার বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। আমার বাসায় ঘটনাটি ঘটে, তাই বাসার বিবরণ দেয়া দরকার। বাসাটি ছিল রেল প্যাটার্ন টিনের বাসা, এবং উত্তর দিকে ছিল গোসলখানা ও দক্ষিণ দিক ছিল বাথরুম। বারান্দা বিশিষ্ট বাসা ছিল। উত্তর দিকের দুটি রুমে আমার বাবা ও ছোট মা থাকতেন। দক্ষিণ দিকের দুটি রুমে আমি, আমার বড় বোন, মা ও বড় ভাই থাকতাম। সময় নষ্ট না করে ঘটনায় চলে যাই। ছোট মা আমাদের সহ্য করতে পারত না। প্রায় সব সময় বলতো, তোরা তো 2 দিনের মেহমান। আমি এই কথার ভিত্তিতে আমার মায়ের সাথে অনেকবার ঝগড়াও করেছি। আমার বাবা যতদিন যায় কেমন যেন পরিবর্তিত হতে থাকে। আমাদের প্রতি মায়া মমতা দিন দিন কমে যায়। আমার ছোট মায়ের 2 রুমে আমাদের কাউকে কখনো ঢুকতে দিত না। কেন সেটা আমি জানি না। একদিন শুক্রবার সন্ধ্যার পর আমার বাবা তখন বাসায় ছিল না। ছোট মায়ের রুম থেকে কাগজ পোড়ার গন্ধ আসছে। আমাকে আমার মা বলল, দেখতো ওই রুমে আগুন লাগলো কিনা। যে দেমাগ রুমে ঢুকতেই দেয় না। আমি দেখার জন্য রুমের সামনে গেলাম। রুমে গিয়ে দেখি যে দরজা লাগানো, আর গন্ধে কেমন যেন একটা অদ্ভুত অনুভব হচ্ছে। আমি দরজার ছোট ফুটো দিয়ে দেখি ছোট মা চুলগুলো ছড়িয়ে মেঝেতে পাটি পেতে বসে নিচু হয়ে কি যেন বিড়বিড় করছে। অতটা স্পষ্ট দেখাও যাচ্ছে না। আমি আমার বোনকে গিয়ে বিষয়টা খুলে বললাম। আমার বড় বোন, আমি ছোট মায়ের রুমে উত্তর দিকে জানালায় ফুটো দিয়ে দেখতে লাগলাম। ফুটোতে চোখ দিয়ে যা দেখলাম, ছোট মা নিজের হাতে ছুরি দিয়ে কেটে একটি লাল কাগজের উপরে ফেলছে। এরপর ছোট মা মাথা উঁচু করে ওপরে তাকিয়ে নিচে কাগজে কি যেন লিখছে। 4 থেকে 5 মিনিট পর ছোট মা একটি কাপড়ে কাগজটা মুড়িয়ে নিল। রুমে ডিম লাইট জ্বালানো ছিল আর জানালার ফাঁকটা ছিল, তাই সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর ছোট মা কাপড়টি একটি লাঠির মতো করে পেঁচিয়ে বোতল থেকে তেল বা পানি পড়া জাতীয় কিছু একটা ঢেলে কাপড়ে পেঁচানো লম্বা লাঠির ওপর ভিজিয়ে নিল। এরপর গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালিয়ে দিল। কি অদ্ভুত কাজকর্ম! ইতিমধ্যে আমার মা জোরে চিৎকার করে উঠল। আমি আমার বড় বোন দৌড়ে রুমে গিয়ে দেখি, যেটা একজন সন্তানের পক্ষে খুবই কষ্টকর ছিল। আমার মা বিছানার চাদর পেঁচিয়ে এমনভাবে ছটফট করছে যেন একটি মুরগিকে জবাই করে ছেড়ে দেওয়া হয়েছে, সে ছটফট করছে। আমার বোন আমাকে বলল, ভাইয়াকে ডেকে নিয়ে আয়, ওই আনোয়ারের দোকানে আছে হয়তো। আমি আমার সবটুকু শক্তি দিয়ে দৌড়ে আনোয়ারের দোকানে গেলাম। দেখি ভাইয়াকে পাওয়া যায় কিনা। আমি ভাইয়াকে পেয়ে ভাইয়াকে বলি, ভাইয়া মা। ভাইয়া বলল, চল 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 বাসায় চল। বাসায় গিয়ে দেখি আমার বোন দরজার সামনে পড়ে আছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। মায়ের গায়ে পেঁচানো চাদরটি খোলা মাটিতে পড়ে আছে। আমার মা রুমে নেই। ভাইয়া বলল, এ কি অবস্থা, মা কোথায়? আমি বললাম, মা তো বিছানাতেই ছিল ভাইয়া। ভাইয়া তাড়াতাড়ি করে আপাকে বিছানায় শুইয়ে দিয়ে আমাকে বলল পাশের রুম থেকে ছেঁড়া কাপড় নিয়ে আসতে। আমি ছেঁড়া কাপড় এনে ভাইয়াকে দিলাম। আপার মাথা বেঁধে দিল এবং বলল, তুই আপার পাশে বসে থাক, আমি মাকে খুঁজে নিয়ে আসি। আমি বললাম, ভাইয়া আমিও যাব, আমার খুব ভয় করছে। ভাইয়া নিরুপায় হয়ে পাশের রুমে ছোট মাকে ডাকতে যায়। ছোট মাকে 5-7 বার ডাকার পর ছোট মা উত্তর দেয়, আমার জ্বর আসছে, আমি এখন বাহির হব না। ভাইয়া রাগ হয়ে বলে, বাহির হতে হবে না, থাক। ভাইয়া বাসার পেছনে কল পাড়ে বাথরুমে মাকে খুঁজতে থাকে, কোথাও নেই।
পাশের বাড়ির ময়নাকে ডেকে ভাইয়া আপার কাছে বসিয়ে রাখে। আমাকে নিয়ে বের হলো মাকে খুঁজতে। পাড়ার আরো 5 জনকে সাথে নিয়ে মাকে খুঁজতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজার পর ময়না এসে বলছে, রাজা ভাইয়া আপনার বাবা বাসায় ডাকলো, আপনার মাকে খুঁজে পাওয়া গেছে। বাসায় গিয়ে বাবার কাছে জানতে পারলাম মা নাকি ছোট মায়ের ঘরেই ছিল। ভাইয়া রেগে গিয়ে বলল, আমি যখন আপনাকে ডাকলাম আপনি বললেন না কেন? মা আপনার রুমে আছে। ছোট মা বলল, চোখ নামিয়ে কথা বলো, তুমি তোমার মাকে খুঁজছো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? আমার আপা দেখি বসে আছে বিছানার ওপরে। আপাকে ভাইয়া জিজ্ঞাসা করলো, তোর মাথায় আঘাত পেলে কিভাবে? আপা উত্তরে বলল, মা হঠাৎ করে বিছানা থেকে উঠে আমাকে পানি খাবার জগ দিয়ে মাথায় আঘাত করে, তারপর আর কিছু জানি না। বাবা যখন মায়ের উপরে রেগে গিয়ে হাত তুলছিল তখন আপা বলে ওঠে, বাবা এখানে মায়ের কোনো দোষ নেই। তারপর ছোট মায়ের কার্যকলাপগুলো আমি ও আমার আপা সব বাবাকে খুলে বলি। বাবা বিশ্বাস করে না। আপা বলে উঠল, ছোট মা হাত কাটা আছে, দেখে নাও। ছোট মা 2 হাত দেখালো, কিন্তু কোনো হাতে কাটা ছিল না। তবে আমি আর আপা যেগুলো দেখলাম, এরপর ছোট মায়ের রুমে গিয়ে দেখতে চাইলাম, কিন্তু সেখানেও কিছু ছিল না। মাকে বললাম, মা তুমি ছোট মায়ের রুমে এতক্ষণ কি করছিলে? মা নিস্তব্ধ হয়ে রইল। মা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। বাবা এই বিষয়গুলো মেনে নিতে না পেরে আমার মাকে অনেক মারধর করে। ভাইয়া আটকাতে গেলে ভাইয়াকেও মারধর করে। পরিশেষে বাবা আমাদের 3 ভাই বোন ও মাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি অনেক অবাক হয়েছিলাম, বাবা এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে। ভাইয়া তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা সবাই আমাদের কাপড় গুছিয়ে নিয়ে সেই রাতেই বাসা ছেড়ে দেই। এরপর আমরা আমাদের নানা বাড়িতে উঠি। নানা মায়ের চিকিৎসা করার জন্য সোনাতলা গ্রাম থেকে একজন বিজ্ঞ কবিরাজ ডেকে নিয়ে আসে। কবিরাজ মাকে দেখে বললেন, সেই রাতে যদি তোমার মা ওই বাড়িতে থাকতো তাহলে তোমার মাকে আর বাঁচানো সম্ভব হতো না। মাকে নাকি ভয়ঙ্কর রকমের কালো জাদু করা হয়েছে। দীর্ঘ 2 মাস পর মা সম্পূর্ণ সুস্থ হয়। এরপর ভয়ঙ্করভাবে আমাদের সাথে ঘটনা ঘটে। উপরোক্ত ঘটনা ভালো লাগলে আমি আমার মায়ের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব। প্রথমবার লিখছি, যদি লেখায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আবার ফিরে আসার জন্য। আমরা সব সময় পাশে আছি আপনার। আশা করছি আল্লাহ যতদিন আপনাকে আমাদের মাঝে রেখেছেন ঠিক ততদিন পর্যন্ত এইভাবেই আমাদের পাশে পাবেন আপনিও। লিখাতে অনিচ্ছাকৃত ভুল হলে মাফ করবেন। আমি সাগর লিখছি নাটোর থেকে। এটা আমার প্রথম ঘটনা Bhoot.com-এ। কোনো একদিন রাজশাহী থেকে সিলেট যাচ্ছিলাম। সময় মতো বাস তার গন্তব্যে রওনা দিল। আমার পাশের সিটে এই একজন মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন, ক্লান্ত শরীর নিয়ে, চোখে ঝিমুনি একটা ভাব। হঠাৎ করে লোকটা আমাকে জিজ্ঞেস করলো, পানি হবে? আমি পানির বোতলটা লোকটার দিকে এগিয়ে দিলাম। তারপরে এই কথায় সেই কথায় বেশ ভাব জমে গেল তার সাথে। এক কথায় বেশ আগ্রহ নিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি কখনো ভূত দেখেছেন? উনি আমাকে বলল, আমি এইসবে বিশ্বাস করি না, তবে ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনা আছে, শুনবে? জবাবে আমি উত্তর দিলাম, হ্যাঁ, সেটা আর বলতে। ঘটনাটি ঘটেছে আমার চাচাতো বোনের সাথে। উনি যেভাবে বলল ওনার বোনের ভাষাতে, আমার বোনের নতুন নতুন বিয়ে হয়েছে, তারা থাকে ঢাকাতে। দিনকাল ভালোই যাচ্ছিল, অফিসের কাজে বাইরে গেছে তার স্বামী, 3 দিন পর ফিরবে। আমরা থাকতাম আলাদা আলাদা বাসাতে, আমি ও আমার স্বামী। মাঝ রাতে একদিন হঠাৎ ঘুম ভেঙে গেল, ভালো লাগছিল না, তাই ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে আমার কানে আসলো আমার নাম এবং আমার বাবার নাম করেই মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা নাকি মারা গেছি। আমি শুনে খুব অবাক হলাম। আমি তার পরের দিন আমার স্বামীকে ফোন করে এই কথাটা জানাই এবং সে আমাকে বলল, আরে তুমি এত চিন্তা করছো কেন? হয়তো কারোর হবে, মানুষের নামের সাথে পিতার নামের সাথে মিল থাকে না।
আমি আমার স্বামীর কথা শুনে মনটাকে শান্ত করলাম। ঠিক তার পরের দিন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেছে। আমি শুয়ে আছি বিছানাতে, আবারও আমার কানের কাছে ঠিক এই একই রকমের অ্যানাউন্সমেন্ট, ও আমার নাম শিউলি। তবে একদিন এমন হতে পারে, তাই বলে দ্বিতীয় দিনও মসজিদ থেকে এমন অ্যানাউন্সমেন্ট করা হবে? কারণটা কি আমি বুঝতে পারছি না। এইভাবে পরপর 5 দিন অ্যানাউন্সমেন্ট আমি শুনতে পাই। আমি ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমার স্বামীকে বলতাম তো সে আমাকে বলতো তোমার মনের ভুল সব। দিন দিন আমি অসুস্থ হয়ে পড়তে থাকি। খেতে পারতাম না, ঠিক মতো ঘুমোতে পারতাম না, কোনো কিছু ভালো লাগতো না। বিয়ের পরের থেকেই এই অবস্থা। এইভাবে চলতে থাকে আমার জীবন। হঠাৎ কোনো একদিন মাঝরাতে এইবার আমার নাম ধরে ডাকছে, শিউলি, এই শিউলি, কিরে এইদিকে এইদিকে, আরে আমি রে, আমি, দেখে যা আমাকে। তখনই আমি ডাকটা শুনে থাকতে পারলাম না। দেখতে গেলাম বারান্দায় গিয়ে দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বলে রাখা ভালো, আমাদের বারান্দায় একটা টিয়া পাখি ছিল। তো আমি বারান্দায় গিয়ে দেখি টিয়া পাখির চোখ লাল আগুনের মতো জল করছে আর হাঁ হাঁ করে আমার দিকে এগিয়ে আসছে, যেন আমাকে গিলে ফেলবে। আর তার আকৃতি আগের চেয়ে কয়েক গুণ বড় হয়ে গেছে। এসব দেখে আমি ওইখানেই সেন্সলেস হয়ে যাই। সকালবেলা চোখ খুলতে আমি দেখি আমি হসপিটালের বিছানায়, এবং পরে আমার স্বামী বলে সে আমাকে সকালবেলা বারান্দায় পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে আসে। আমি মোটামুটি সুস্থ হবার পরে আমার হাজব্যান্ডকে সব কথা খুলে বলি। সে আমাকে এই সমস্ত কথা শুনে চুপচাপ থাকতে বলে এবং নিজেও চুপচাপ থাকে। তারপর সে আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। আমার সব কথা শুনে হুজুর আমাকে বলে, টিয়া পাখিটা কতদিন ধরে আছে? আমার হাজব্যান্ড বলে 3 মাস। আর তোমাদের বিয়ে কতদিন? হাজব্যান্ড বলে আমার বিয়ে 2 মাস হলো। হুজুর আমার স্বামীকে বলে, কোথায় পেয়েছিলে পাখিটা? আমার হাজব্যান্ড এ বিষয়ে কিছুই বলে না। হুজুর বলে, আচ্ছা, একটা তাবিজ দিচ্ছি, এটা তুমি তোমার ডান পায়ে পড়ে থাকবে, আর ঠিক 1 মাস পরে আবার আসবে, দেরি করবে না। তারপরে আমি হুজুরকে বলি, কি হয়েছে আমার? হুজুর বলে, আমি এখন কিছু বলতে পারবো না, সময় লাগবে, তবে সাবধানে থাকবে। আর রাতের বেলায় বারান্দায় যাবে না, সন্ধ্যার পরে কোথাও বের হবে না, কেউ মারা গেলে সেই বাড়িতে যাবে না, তোমাদের ওই টিয়া পাখি আর বাড়িতে রাখবে না। হুজুরের কথা শুনে খুব অবাক হলাম, এবং আমার হাজবেন্ড আরো বেশি অবাক হলো। এর সাথে টিয়া পাখির কি সম্বন্ধ? প্রথমে সে রাজি হয়নি টিয়া পাখিটাকে ছাড়তে। অনেক হুজুরের বোঝানোর পরে রাজি হয় সে। তারপর বাড়িতে এসে আমি পাখিটা সে কোথায় পেয়েছিল সেটা জিজ্ঞেস করি, কারণ পাখিটার বিষয়ে আমি কখনোই কিছু ভাবিনি। আমার হাজবেন্ড আমাকে বলতে নারাজ পাখিটার বিষয়ে। হুজুরের কথা মতো টিয়া পাখিটাকে আমরা খোলা আকাশে মুক্ত করে দেই। তবে কেন জানি না পাখিটা কিছুতেই যেতে চাচ্ছিল না। পরে আমার হাজবেন্ড বলে, এতদিন আছে, হয়তো পোষ মেনে গেছে, তাই হয়তো আমাদের ছেড়ে যেতে চাচ্ছে না, তাই আমরা আবার খাঁচাতে ভরে রাখি। হুজুরের নিয়ম মতো আর কথা মতো সবকিছুই চলছিল, মেনেও চলছিলাম সব। তবুও সবকিছু ঠিক হয়েও যেন ঠিক ছিল না। কিছু না কিছু যেন লেগেই রয়েছে। কোনো রাতে কেউ হাঁটছে, কেউ কাঁদছে, এইসব কিছুর মাঝে হঠাৎ একদিন রাতে আবারও ঘুম ভাঙে আমার। ফোঁটা ফোঁটা টপ টপ করে কি যেন পড়ছে মুখের ওপরে। আমি ভালোভাবে তাকিয়ে দেখি আমার লাশ ঝুলছে ফ্যানে, তার সাথে আমার মুখ দিয়ে রক্ত পড়ছে, আর দূরে কাফনের কাপড় পরে আমার হাজবেন্ড আমার দিকে টিয়া পাখিটা হাতে নিয়ে বসে একটা হাসি দিচ্ছে। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, চিৎকার দিয়ে উঠি, ও মা গো করে। সাথে সাথে আমার হাজবেন্ড ঘরের লাইট জ্বালায়। তারপরে আমরা দেখি বিছানাতে রক্ত পড়ে আছে ফোঁটা ফোঁটা। এবার আমার হাজবেন্ড ভয় পায় এবং পুরোপুরি বিশ্বাস করে আমার কথা, নয়তো সে এতদিন সব কিছুই আমার মনের ভুল ভাবত। পরে আমার হাজবেন্ড বলে কি হয়েছে, তাকে আমি সব খুলে বলি। তারপর আমরা আবার পরের দিন দুপুরবেলা হুজুরের জায়গায় যাই এবং হুজুরকে সবকিছু খুলে বলি। হুজুর আমাদের কথা শুনে আমাদেরকে ধমক দিয়ে বলে ওঠে, বলেছিলাম না টিয়া পাখিটা বাড়িতে রাখবে না। তখন আমি বলি, কি হবে ওই পাখিটা থাকলে? কি সমস্যা বলুন আপনি। আমার হাজবেন্ডকে আবারও জিজ্ঞাসা করে, হুজুর কোথা থেকে পাখিটা পেয়েছিলে? আমার হাজবেন্ড কিছু বলে না এবারও। তারপরে হুজুর বলল, ঠিক আছে, এবার আমি ভাবছি ওই পাখিটা উপহার হিসেবে দিয়েছিল তোমার স্বামীকে তার প্রাক্তন প্রেমিকা। তাদের মধ্যে অনেক গভীর ভালোবাসা ছিল, তবে একটা সময় গিয়ে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য হয় বা সম্পর্ক খারাপ হয়ে যায়, তাদের মধ্যে সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপরে যখন তোমার স্বামীর প্রাক্তন প্রেমিকা জানতে পারে সে বিয়ে করতে চলেছে, তখন সে তোমার স্বামীর সাথে বন্ধু হিসেবে সম্পর্ক রাখতে চায়। তোমার স্বামীর সেই প্রাক্তন প্রেমিকাই উপহার দিয়েছিল সেই পাখিটা, যাতে করে তার প্রেমিকার বউ হয়ে যে আসবে সে কখনোই সুখী হতে না পারে এবং ধীরে ধীরে যেন মারা যায়। আর তুমি মারা গেলে তার চিন্তাভাবনা ছিল তোমার স্বামীকে আবার ফিরে পাওয়ার। তখন আমার স্বামী বলে ওঠে, কিন্তু আপনি এত সবকিছু জানলেন কিভাবে?
হুজুর বলল, আমার জিনদের মাধ্যমে। হুজুর এও বলে ওইটা একটা অশুভ পাখি, আর ওই পাখিটাতে ব্ল্যাক ম্যাজিক করা আছে, যেটা কখনোই তোমাকে মা হতে দেবে না, সুস্থ এবং তোমাদের সুখে থাকতে দেবে না। তোমাদের হাতে আর বেশি দিন সময় নেই, যা করার এখনই করো। জলদি বাড়িতে যাও, গিয়ে দেখো তোমাদের বিছানার তলায় কিছু কুফরি করা কাগজ রয়েছে। পাখিটা আর সেই কাগজটা নিয়ে আসবে। তারপরে আমরা কাগজ এবং পাখিটা নিয়ে আসি, আর হুজুর পাখিটা কাগজ সহ আগুনে পুড়িয়ে ফেলে। তখন হুজুর বলে, এখন তোমরা বিপদের বাইরে, তবে তবুও সাবধানে থাকবে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। অনেক বড় হয়ে গেল ঘটনাটা, সিলেক্টেড হলে খুশি হব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে ভাবলে খুব অদ্ভুত লাগে, খুব অবাক হতে হয়। যে সমস্ত জিনিস আপনি দেখেছেন বা অবলোকন করেছেন, সেই সমস্ত জিনিস খুবই রহস্যই ঘেরা এবং খুবই রহস্যময় এবং খুবই ভয়ঙ্কর। আশা করছি এই ধরনের ঘটনা আপনাদের কাছে অনেক আছে, আপনারা আমাদেরকে সেই ধরনের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি নীল, ঢাকা থেকে। ইচ্ছা ছিল ঘটনা রেকর্ড করে পাঠাবো, কিন্তু হঠাৎ ঠান্ডা জ্বরের জন্য রেকর্ড করে পাঠানো সম্ভব হলো না। আরেকটা কথা হচ্ছে, আপনার মুখে ঘটনাগুলো অনেক সুন্দর এবং ভয়ের লাগে শুনতে। যাই হোক, অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দরভাবে আবারও ফেরত আসার জন্য। আমি এই ঘটনা পাঠাচ্ছি, জানি না কেমন হবে। যদি সিলেক্টেড হয় তবে একটু সাজিয়ে গুছিয়ে বললে অনেক খুশি হব। রাসেল ভাই, ঘটনাটা আমি শুনেছিলাম আজ থেকে কয়েক বছর আগে। আমার এক বন্ধু গ্রামে থাকে, যখন শহরে সে পড়তে এসেছিল তখন তার কাছ থেকে শুনেছিলাম। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। এই ঘটনাটা সেই সময়ের যখন আমি ক্লাস 5-এ পড়তাম। ঘটনাটি চলন বিলকে নিয়ে। অনেকে হয়তো চলন বিল চেনেন, আবার চেনেন না। এটা একটা বিশাল বিল, যেটা সিরাজগঞ্জের তারাস থেকে শুরু করে পুরো নাটোর জেলা জুড়ে বিস্তৃত। আর এখানে বছরের বর্ষা মৌসুমে পানিতে থই থই করে, আর যখন খরা মৌসুমে পানি শুকিয়ে যায় তখন প্রচুর ধান হয়। যেহেতু আমাদের এখানে সবার মূল চালিকা শক্তি এখান থেকে আসে, তাই ঘটনায় উল্লেখিত নামগুলো আর জায়গার নামগুলো আমি গোপন রাখছি। ঘটনা শুরু হয় বর্ষার পানি শুকিয়ে যায় যখন, তখন। সবাই প্রথম দিকে জমিতে আইল ঠিক করে পানি সেচ করতে শুরু করে, জমি চাষ করে পাওয়ার টিলার দিয়ে। ঘটনা যার সাথে ঘটে সে ছিল একজন রাখাল। সে আরেকজনের মানে গেরস্তের হয়ে জমি চাষ করত। এখানে বলে রাখা ভালো, যাদের জমি অনেক বেশি থাকতো বা ভিন্ন ভিন্ন জায়গায় জমি থাকতো, তারা রাখাল রাখতো কাজ করানোর জন্য। যাই হোক, ঘটনার রাখাল ছেলেটা প্রথম দিনে গিয়ে জমি দেখে আসে, পরের দিন গিয়ে জমির আইল বেঁধে আসে এবং পরে জমির সেচ তৈরি করে। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু বিপদটা শুরু হয় ওনাদের জমির এক পাশে উঁচু ঢিবির মতো মাটি জমে থাকা দেখতে পায় তারা। তখন সে চিন্তা করে পাওয়ার টিলার দিয়ে এই উঁচু ঢিবি ভাঙা যাবে না, তাই তিনি কোদাল দিয়ে ঢিবি ভাঙতে শুরু করেন। কাজ করতে করতে চারিদিকে অন্ধকার হয়ে যায়। বলে রাখা ভালো, তখন এলাকার রাস্তা তেমন ভালো ছিল না, কারেন্ট চলে গিয়েছিল এবং চলন বিলের আশেপাশের গ্রামগুলোতে শুধু পশ্চিমের আকাশ থেকে অল্প একটু আলোতে আবছা আবছা চারিপাশ দেখা যেত। তো রাখাল ছেলেটা ঢিবিটা পুরোটা কেটে শেষ করতে করতে একটু রাতই হয়ে যায়। তখন সে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। বিলের ভেতরেই একটা জায়গা, একটু খালের মতো নদী আছে, সেই নদী পাড়ি দিয়েই সে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিল। হঠাৎ দেখে সামনে বড় লম্বা একটা পাঞ্জাবি পরা হুজুর টাইপের মানুষ হেঁটে আসছে। সে দেখা মাত্রই হুজুর টাইপের মানুষটাকে লম্বা করে একটা সালাম দেয়, তারপর পাশ কাটিয়ে যায়। পাশ কাটিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর একটা ঘ্রাণ এসে তার নাকে লাগে। তখন সে চিন্তা করে, বাহ, হুজুরের আতরের ঘ্রাণটা তো অনেক সুন্দর। এই বলে সে আবার পেছনে তাকায় দেখার জন্য, কিন্তু আশ্চর্যের বিষয় যে পিছনে সে কাউকে দেখতে পায় না। সেভাবে হয়তো অন্ধকার, তাই বোঝা যাচ্ছে না। এই ভেবে সে বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়িতে যাওয়ার পর সে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ ফজরের আজান দেওয়ার আগেই তাকে জমিতে পানি সেচ করতে হবে। সে এই ভেবে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে সেই বিলের ধারের রাস্তায় ওই হুজুরটাই হেঁটে যাচ্ছে। সে স্বপ্নের মধ্যে তাকে সালাম দিতে যাবে, ঠিক এই সময় হুজুরটা বলে ওঠে, তোর সালামের জন্যই তুই বেঁচে গেলি। তার ঘুম ভেঙে যায়। সে এই কথাটা তার মাকে জানায়। তার মা তাকে বলে, এটা একটা খারাপ স্বপ্ন,
ঘুমিয়ে পড়তে বলে আবারও। সে ঘুমিয়ে পড়ে এবং ভোরে ঘুম থেকে উঠে কাজে চলে যায়। তারপরে কিছু জানা যায়নি, অনেক রাত হয়ে গেছে কিন্তু রাখাল বাড়িতে আসছে না। এটা দেখে সবাই ভয় পায়। সবাই তখন তাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে সেই জমির কাছে গিয়ে দেখে রাখালের শরীর বাহিরেই আছে কিন্তু তার মাথা মাটিতে ঢুকে আছে। সবাই অবাক হয়ে যায়, এটি কি ধরনের মারা যাওয়া, আর কেই বা মারল এত নির্মমভাবে? একটা রাখালের সাথে কার এত শত্রুতা থাকতে পারে? তবে ঘটনা এখনো শেষ হয়নি। তার কিছুদিন পর নতুন একটা রাখালকে রাখা হয় এবং চাষ করতে যেতে বলা হয়। সে যখন রাতে পানি সেচ দিতে যায় দেখে রাস্তার পাশে অর্থাৎ আশেপাশে একটু দূরেই বিড়াল কুকুর টাইপের কিছু একটা রাস্তা থেকে দূরে বসে গোঙানি টাইপের শব্দ করছে। সে এইগুলো দেখে অনেক ভয় পায় এবং বাড়ি চলে আসে। তারপর কাজ ছেড়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায়। এভাবেই কয়েকদিন যাওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়। কিন্তু হঠাৎ একদিন খবর আসে বিলের আরেক পাশের কৃষক ধান রোপণ করছিল, এমন অবস্থাতেই সে মারা পড়ে গেছে। তার লাশ দেখে এমন মনে হচ্ছে যেন কেউ তার ঘাড় টিপে পেছন থেকে চাপ দিয়ে মাটিতে পুঁতে ফেলেছে। এমন প্রতিদিন দুই একটা করে মানুষ মারা যেতে থাকে এবং সেই ঘটনা শুরু হতে থাকে চলন বিলের চারিদিক থেকে। আমার মনে আছে আমার বাবা কাকু ওনারাও চাষাবাদ করতো চলন বিলে। আমার আম্মু আব্বুকে রাত্রে পানি সেচ করতে যেতে নিষেধ করত। আরেকটা সমস্যা হলো রাত্রে ছাড়া খুব একটা ভালো পানি উঠতো না সেচ মেশিনে। দিনের বেলায় সেচ মেশিন রোদে অনেক গরম হয়ে যেত, আর এই জন্য রাত্রেবেলায় সেচ দেওয়ার প্রয়োজন পড়ত। যাই হোক, সবাই চিন্তা করলো 2-3 জন সেচ মেশিন চালু করে একসাথে বসে থাকবে যেন কোনো সমস্যা না হয়। এমনভাবে কিছুদিন চলছিল। হঠাৎ একদিন কি একটা হয়, পানি সেচ করতে করতে 3টার মতো বেজে যায়। তখন চিন্তা করে আমি আমার জমির শেষ আইল দেখে আসি পানি পৌঁছাইছে কিনা, তাহলে সেচ মেশিনটা বন্ধ করে দিয়ে আসি। এই বলে উনি হাতের ছোট্ট ব্যাটারির লাইটটা নিয়ে যান, আর বাকি দুজন বসেই থাকেন, গল্প করতে থাকেন। গ্রামের অনেকেই দেখে থাকবেন ধানি জমির পাশে ছোট ছোট করে ঘরের মতো করা থাকে, নৌকার ছইয়ের মতো করে বানানো থাকে সেগুলো। ওনারা দুজন সেটাই বসে গল্প করছিলেন। তারপর হঠাৎ অনেক জোরে একটা বাতাসের শব্দ পান তারা এবং চিন্তা করেন আগেও তো আকাশে তারা দেখা যাচ্ছিল একটু আগেও, এখন এত বাতাস আসছে কোত্থেকে? এই ভেবে দুজনেই বের হয়ে আসেন সেখান থেকে। দেখেন সবকিছু ঠিকঠাক আছে। তখন সেই 3 নম্বর লোকের কথা মনে পড়ে যায়। ওনারা তার নাম ধরে ডাকা শুরু করে কিন্তু কোনো সাড়া আসছিল না। তারা তাকে খুঁজতে দুজন সেই জমির দিকে যায়। গিয়ে যা দেখে তাতে দুজনেরই জ্ঞান ছিল না এবং জ্ঞান হারিয়ে ফেলে তারা দুজনেই দেখে লোকটা তার জমির শেষ আইলের কাছে পড়ে আছে, তার মাথা কাদার মধ্যে ঠুকানো। পরের দিন গ্রামের লোকজন গিয়ে তাদের নিয়ে আসে। এরপর গ্রামের সবাই মিলে বিলে যাওয়া বন্ধ করে দেয়। পরবর্তীতে সব গ্রামবাসীরা চিন্তা করে এভাবে চলতে থাকলে সবাই মারা যাবে, এর একটা সমাধান দরকার। তখন অনেক বড় একজন আলেমকে নিয়ে আসা হয়। উনি গ্রামে এসেই বিলের দিকে তাকিয়ে বলেন, আপনাদের সমস্যা এই বিলে, তাই না? তখন সবাই সব ঘটনাকে খুলে বলে। উনি বলেন যে ঘটনা যেখান থেকে শুরু সেখানে নিয়ে চলুন আমাকে। সবাই তখন তাকে সেই প্রথম ঘটনা যেখানে ঘটেছে সেখানে নিয়ে যায়। হুজুর কিছু একটা বলে পানি ছিটিয়ে দেন এবং বলেন সামনের শুক্রবার জুম্মার নামাজ পড়ে কেউ বাড়িতে না গিয়ে সবাই এখানে চলে আসবেন। হুজুরের কথা মতো সবাই নামাজ শেষে গিয়ে দেখেন হুজুর ওখানেই বসে আছেন। তখন উনি বলেন সবাই আমার পেছনে এসে বসেন। তারপর হুজুর কিছু একটা বলার পর ওখানে একজন সাহসী মানুষের শরীরে সেই জিনকে হাজির করা হয়। তারপর উনি জিজ্ঞাসা করেন সে কেন এমন করছে, এই নিরীহ মানুষগুলো তার কি ক্ষতি করেছে। তখন জিন বলে যে তাকে একটা হুজুর আগে বোতলবন্দি করে চরণ বিলের পানিতে ভাসিয়ে দেয়। সেই বোতলটা পানিতে ভাসতে ভাসতে এই ঢিবিতে সে আটকে গিয়েছিল, কিন্তু সেই রাখালটা কোদাল দিয়ে মাটি কাটার সময় ভুল করে সেই বোতলটা ভেঙে ফেলে, আর তারপর থেকে সে মুক্ত এবং এসব তাণ্ডব চালাচ্ছে। তখন সবাই প্রথম রাখালের কথা জিজ্ঞেস করে। তখন জিনটা বলে ওই রাখাল আমাকে প্রথম দিন সালাম দিয়ে বেঁচে গিয়েছিল। পরের দিন যখন আসছে আমি তখন প্রথমেই বড় একটা কুকুরের রূপ ধারণ করে তাকে ভয় দেখিয়েছি, কিন্তু সে সেটাকে তোয়াক্কা না করে সামনে দিয়ে চলে গেছে। সেই রাগেই আমি ওকে মেরে ফেলেছি। এরপর একের পর এক মানুষ মারতে শুরু করেছি আর সবাইকে ভয় দেখাচ্ছি। তখন হুজুর বলে এটা একটা কর্মক্ষেত্র, এখানে চাষ না করলে এরা না খেয়ে মরবে, তোমাকে এটা ছেড়ে যেতেই হবে। প্রথমে জিনটা যেতে রাজি হয় না, তারপর অনেক বুঝানোর পরে সে চলে যেতে রাজি হয়, কিন্তু সে বলে আমাকে 1 মণ চাল এবং একটা খাসি এক দামে কোনো দামাদামি না করে সেই ঢিবিতে রান্না করে গ্রামবাসীর মধ্যে খয়রাতি বিলিয়ে দিতে হবে, তাহলে সে চলে যাবে। এরপর হুজুর বলে তুমি যে যাবে এটার গ্যারেন্টি কি? তখন জিনটি বলে আপনি নিজেই আমাকে যেখানে ইচ্ছে
রেখে দিয়েন। তখন হুজুর সেই জিনটিকে নিজের সাথে বোতলে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন, সেও রাজি হয়ে যায়। তারপর শুক্রবারই তার কথা মতো সবকিছু হয়। তারপর থেকে ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনা। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সবাই অনেক অসুস্থ। ঘটনাটা অনেক আগেই পেয়েছিলাম, কিন্তু করোনা ও ভর্তির চাপে লেখার টাইম হয়ে ওঠেনি। ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন, আর যদি কখনো ফ্রি থাকি তাহলে ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। প্রথমবার লিখলাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল ঘটনা। এবং এই সাধারণ ঘটনাগুলো, সাধারণ মানুষের মুখে থেকে যে সমস্ত ঘটনা উঠে আসে, সেই ঘটনাগুলো এমনই হয়। সেগুলোতে থাকে না কোনো বাহারি নাম, সেগুলো থাকে না কোনো বাহারি চরিত্র, কিন্তু এই ঘটনাগুলো যদি আপনি মনের জায়গা থেকে চিন্তা করেন, যদি চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যে তাদেরও একটা স্ট্রাগল রয়েছে সেইখানে। আমরা অনেক ধরনের ঘটনা কিন্তু প্রচার করেছি, জুজু, তারপরে একটু আগে কয়েকদিন আগে আমরা উল্টোকরণ সম্পর্কে জিনিস শুনলাম। কিন্তু কিছু কিছু মানে যে সমস্ত ঘটনা একদম সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা, সেই সমস্ত ঘটনা, একই রকম ঘটনা কিন্তু অনেকের সাথে দিনের পর দিন ঘটছে, এবং সেগুলো খুবই ভয়ঙ্কর। আপনারা যদি একবার তার জায়গায় যে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর সময় তাদের কাটাতে হয়। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায়। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। পাঠিয়ে দিন আপনার ঘটনা, অথবা www.facebook.com/russell.স্বাধীন। সেখানে গিয়েও আপনারা ইমেল অপশানে গিয়ে ইমেল করতে পারেন, বা ইনবক্সে লিখতে পারেন, আমাদেরকে ফিডব্যাক জানাতে পারেন আপনার। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। .com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই। জানতে চাইবো না যে আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। সঙ্গত কারণে আমি আমার নাম বলছি না। আমার booth.com এর সাথে 2014 সাল থেকে আমার booth.com শোনা হয়। আমার ইচ্ছে ছিল স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করার, বাট কোনো কারণবশত স্টুডিওতে আসা হলো না। তাই ঘটনাটি প্লে করলে আমি খুশি হব। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি ঘটেছে আমার নানির সাথে। আমার নানি যখন আমার নানা তাদের নিউ ম্যারিড লাইফ যখন স্টার্ট হয়, তখন আমার নানার চাকরিতে প্রথম পোস্টিং দেওয়া হয় টাঙ্গাইলের ওইদিকে কোনো একটা জায়গাটা খুবই ফাঁকা, জনমানবহীন একটি জায়গা ছিল। তো সেখানে একটি বিশাল বড় বাড়িতে তাদেরকে থাকতে দেয়। এখানে বলে রাখা ভালো যে আমার নানা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তো ওনাকে কোয়ার্টার না দিয়ে ওই বাড়িটিতে থাকতে দেওয়া হয়েছিল। তো সেখানে আমার নানি এবং নানা ভালোভাবেই থাকেন। তখনও ওনাদের কোনো সন্তান ছিল না। তো সেখানে যখন প্রথম ওঠেন, তখন সেখানে বাসায় একজন কেয়ারটেকার ছিল। তো আমি এখানে ছদ্মনাম ইউজ করছি। কেয়ারটেকারের নাম দেই জব্বার সাহেব। তো উনি আমার নানা এবং নানিকে রিসিভ করতে যান। তো নানা নানিকে নিয়ে উনি বাড়িতে নিয়ে আসেন, এবং নানি ওনাদেরকে রুমগুলো দেখিয়ে দেন। ওই বাড়িটিতে বিশাল বড় উঠান ছিল, একটা ডাইনিং রুম ছিল, মানে আগেরকার জমিদারি বাড়িতে যা থাকে, এবং শোয়ার রুম অনেকগুলো ছিল। তো প্রথম দিন কিছুই হয়নি। তো ওনারা এখানে মোট 2 থেকে 3 মাস মতন ছিলেন। তো 2 মাসের মাথায় যে একটা ঘটনা ঘটে, সেটা
একদিন আমার নানি ওই বাড়িতে একা ছিল। তো নানা প্রত্যেক দিনের মতোই সকালবেলা অফিসে চলে যায়। তো নানির সাথে আমার নানির সাথে একজন মানে অল্প বয়সী কাজের মহিলা টাইপের ছিল আর কি, বান্দি টাইপ আগে থাকতো এরকম। তো উনি আমার নানির বয়সে নানির সমবয়সী হওয়ার জন্য ওনার সাথে আন্ডারস্ট্যান্ডিং একটু ভালো ছিল। ওনার সাথে উনি সবকিছু শেয়ার করতেন এবং জাস্ট লাইক ফ্রেন্ডের মতন একটা রিলেশন গড়ে উঠেছিল। তো নানি যখন ওনার সাথে গল্প করছিলেন তখন হঠাৎ করে ওখানে উঠোনের মধ্যে ওনারা রান্নাঘরে বসে গল্প করছিলেন। তো রান্নাঘর থেকে আবার উঠোনটা দেখা যেত। তো ওই উঠোনে হঠাৎ করে একটি কবুতর চলে আসে। সো লাইক এটা অবাক হওয়ার মতন কিছু ছিল না। তো ওনারা কবুতরটাকে মানে ধরে ফেলে। তখন ওই নানির সাথে যেই বান্দি মেয়েটা ছিল, তো উনি আর কি বলে যে উনি নানিকে বুবু বলে ডাকতেন। বলতো যে বুবু, এই কবুতরটা চলেন আমরা জবাই করে রান্না করে খেয়ে ফেলি। পরে ওনারা কবুতরটা জবাই করে ফেলে। কিন্তু জবাই করার সময় একটু মানে জিনিসটা একটু অস্বাভাবিকই বলা যায়। কবুতরটির পায়ের নিচে একটু কাগজ লাইক কষ্টেপ দিয়ে মোড়ানো এরকম কিছু একটা ছিল। তো ওনারা যখন কবুতরটা জবাই করে ফেলে, তো ওটা যখন হাতের মধ্যে আসে ওনাদের, তো অতটা কিছু মনে হয় না তাদের। তো ওনারা কবুতরটা জবাই করে খেয়ে ফেলে। তো জবাই করে খেয়ে ফেলার পরে তেমন একটা কিছু হতো না। তো ওইখানে থাকাকালীন অবস্থা আর কি সেরকম কিছু একটা হয়নি। তো 6 মাসের মাথায় এসে নানুর পোস্টিং আবার ওখান থেকে ঢাকায় করে দেওয়া হয়। তো নানু ঢাকায় চলে আসেন। তো ঢাকায় চলে আসার পরে সমস্যাটা শুরু হয় যখন আমার বড় খালা জন্ম নেন। আমার নানি প্রত্যেক রাতেই স্বপ্ন দেখতেন যে মানে কোনো একটা লম্বা মানে মানুষ টাইপ, সে মানে কালো অবয়ব টাইপ, সে নানির সামনে আসতো এবং কিছু বলতো না, জাস্ট এমনি এসে চলে যেত। তো নানি এই জিনিসটাকে মানে খুব ভয় পেতেন। তখন বুঝতেন না যে এগুলা আসলে কি। তো এরকম প্রত্যেক রাতে এরকম হতো। তো এর মধ্যে অনেক দিন চলে যায়। দেখা যায় যে 4-5 বছরের মধ্যে কিছু একটা হয় না, কিন্তু উনি প্রত্যেক রাতে এই স্বপ্নটা দেখতেন। তো দেখতে দেখতে এক সময় তো উনি চিন্তা করেন যে যদি ওনার মাথায় একটা প্ল্যান আসে যে উনি রাতের বেলা ওযু করে শুবেন এবং কোরআন শরীফ ওনার বুকের কাছে ধরে রেখে বুকের কাছে নিয়ে ঘুমাবেন। তো যেই বলা সেই কাজ। তো উনি কোরআন শরীফটা বুকের মধ্যে রাতের বেলা ওযু করে এসে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ঘুমান। তারপরেও মানে আমার খালাদের মতে যেটা, আমার মেজো খালাও এটি দেখেছেন। তো মেজো খালা যেটা বলেছেন যে মানে নানি হঠাৎ করে ঘুমের মধ্যে একটু মানে ঘুমের মধ্যে উনি লাফ দিতেন। তো আচমকা লাফ দিয়ে উঠতেন। ওনাকে জেগে তুললে তারপর উনি উঠে যেতেন। তো এরকম চলতে থাকে আর কি। তো চলতে চলতে উনি আর কি বুঝতে পারেন না যে এটা কি হবে, কি করা যায়। তো পরে একজন হুজুরকে ডাকা হয়। তো হুজুর বলেন যে ওনার কিছুদিন সময় লাগবে, 2 বা 3 দিন। তো সময় দিলে তো উনি পুরো ব্যাপারটাকে এক্সপ্লেইন করতে পারবেন।
তো হুজুরকে সময় দেওয়া হলো এবং নানিকে একটি তাবিজ দেওয়া হলো। উনি তাবিজ গলায় ঝুলে ঘুমাতেন। তো নানিকে যখন তাবিজটি দেওয়া হলো তখন তেমন একটা কোনো সমস্যা হতো না। ওই কালো একটা আসতো তখন, কিন্তু অতটা মানে ডিস্টার্ব করতো না। তারপরে হুজুর 3 দিনের মাথায় এসে উনি আবার বাসায় আসেন, আমার নানির সে আগের বাসায় এসে উনি বলেন যে ওই যে উনারা যখন টাঙ্গাইলে ছিলেন তখন ওনারা যে কবুতরটা জবাই করে খেয়েছিলেন, ওনারা একটা কবুতর জবাই করে খেয়েছিলেন। তো সেই কবুতরটার পায়ের কাছে একটা কষ্টের দিয়ে একটা কিছু একটা বাধা ছিল। বলেন যে ওইটা কারো একজন কোন একটা কবিরাজ কারো কালো জাদু কাটানোর জন্য কোন খারাপ জিনকে ওই কবুতরের ভিতরে বন্ধ করে ওই কবুতরটিকে চালান দিয়ে দেয়। ওই কবুতরটি ওনারা জবাই করে খাওয়ার জন্য ওই খারাপ জিনটি তাদের উপরে ভর করে, তাদের উপরে বলতে বিশেষ করে আমার নানির উপরে। তারপরে নানি জিজ্ঞেস করে যে আসলে হ্যাঁ এরকম একটা কবুতর খেয়েছিলাম, তারপরে ওই কবুতরটা খাওয়ার পরে ওইখানে থাকতে কিছু হয়নি। তো হুজুর আরো বলতে থাকে যে ওই জিনটির ওই জায়গাটা স্থানীয় জায়গা ছিল, এই কারণে তার যে তার পাওয়ারটা ওইখানেই খাটতো। তো সে ওইখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, তাই তখন নানির সাথে কিছু হতো না। বাট যখনই এখানে চলে আসে মানে সে বারবার নানিকে বুঝাতে চায় আমার নানিকে যে ওখানে ফিরে যেত, ওখানে সে যেহেতু থাকতো। তারপরে নানি বলে যে এখানে আসলে কি করা যায়। তো পরে উনি বলে যে নানিকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে এবং কোনো ওয়াক্তই কোনো কারণে যাতে বাদ না যায়, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আরো নফল যে ইবাদত গুলো এগুলো বাড়াই দিতে। তো উনি বাড়াই দেন। তো আস্তে আস্তে সমস্যাগুলি কেটে যেতে থাকে, একটু একটু করে কমতে থাকে। তো একদিন হঠাৎ করে নানির স্বপ্নে সেই অবয়বটি আবার আসে, এসে নিয়ে সে বলে। তো এই প্রথমে আর কি আমার নানি তার ভয়েসটা শুনে, মানে পুরুষ কণ্ঠে আর কি বলতে থাকে যে আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না, আমি আর তোদের সামনে আসবো না, তবে মাঝে মাঝে আসতে পারি, তবে তোরা আমাকে দেখবি না এবং আমি দূর থেকে তোদের উপরে নজর রাখবো। এটি বলে সে চলে যায়। আর কোনোদিন আর নানির স্বপ্নে আসে নাই সে অবয়বটি। তো তারপরে ওই জায়গাটিতে নানির বাড়ি করা ওই বাড়িটির কাছে একটি নারকেল গাছ ছিল। তো ওই নারকেল গাছটি কেটে ফেলা হয়। তো কেটে ফেলার পরেও কিছু টুকটাক সমস্যা দেখা দিত এবং সেই জিনটি একটা জিন ছিল সেটা। তো সে আমার নানিকে বিভিন্ন কাজে সহযোগিতাও করেছিল। লাইক যেমন নানির যদি আগাম কোনো বিপদ আপদের সিগন্যাল থাকতো সেই জিনটি কোনো না কোনো মাধ্যমে জানাই দিত। তো একেবারে যে খারাপ করেছে তাও না, সে উপকারও করেছে। তো এটাই আর কি। তো এটাই আমার ঘটনা ছিল এবং সবার উদ্দেশ্যেই বলতে চাই যে আমার নানি গত বছর পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুক, তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। Spirit,
be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. শুভেচ্ছা সবাইকে। রহমান, টরন্টো, কানাডা থেকে। ভূত.com এর সাথে যারাই আছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আজকে আমার স্টোরি। আজকের স্টোরিটা এটা হয়েছে মেক্সিকো সিটি, মেক্সিকোতে। আমি তখন আমার ব্যক্তিগত একটা কাজে আমি ওখানে গিয়েছিলাম, সেই মেক্সিকো সিটিতে, এবং এই কাজটার সাথে কিছু অফিসিয়াল কিছু কাজ জড়িত ছিল। তো আমি যখন ওই সিটিতে আমাদেরকে যে হোটেল দেওয়া হয়েছিল সেটা ডাউনটাউনে, তো এখানকার সিটিটা বেশ ক্রাউডেড সিটি, তবে ছোটখাটো পার্ক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচুর রেস্টুরেন্ট, বাড়িঘর, সবকিছুই যা বোঝায় একটা কসমোপলিটন সিটি হিসাবে এক্স্যাক্টলি এই মেক্সিকো সিটি আমি তাই দেখলাম। আর প্রচুর মানুষজনের আনাগোনা। কোভিড এর এই সময়টায় ওরা রেস্ট্রিকশন তুলে দেওয়ার পর এখানে সমস্ত বিজনেস ওপেন হয়েছে আবারও। দোকানপাট আর অফিস, ফুটপাতের মধ্যে স্ট্রিট ফুড বলতে যা বোঝায়, যেসব দোকানপাট গুলো ওরা দিনের মধ্যে ওরা দেয় বিজনেসের জন্য, এগুলো সবকিছুই এখন ওপেন হয়ে গেছে। অনেক মানুষ। তো আমি ঘুমালাম। সারাদিন ঘুমানোর পর সন্ধ্যার দিকে ভাবলাম একটু বাইরে যাই, বেরিয়ে আসি, আর রেস্টুরেন্ট থেকে খাবার হয়তো পিক আপ করে নিয়ে আসবো। এই কোভিড এর সময়টা আমি অ্যাভয়েড করি কোনো রেস্টুরেন্টে বসে খাবার জন্য। সেই অনুযায়ী সন্ধ্যার আগে আগে আমি বের হলাম। হোটেল থেকে বেরিয়ে বামে ডানে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। কিছু স্টোরের সামনে দাঁড়িয়ে দেখলাম কি ধরনের ড্রেস এরা পরে। তো দেখলাম বেশিরভাগই প্রিন্টেড কাপড় চোপড় পরতে এরা পছন্দ করে, আর হ্যাট তো একেবারে কমন। হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দূরে দেখি মিউজিকের শব্দ পাওয়া যাচ্ছে আর প্রচুর নিয়ন লাইট, বাতি। এখানে ক্লাবগুলো এরা ওপেন করে দিয়েছে, পাবস, ক্লাব সবকিছু এখন ওপেন এখানে। তো ভাবলাম শর্টকাট নেওয়ার জন্য আমি পার্কের ভেতর দিয়ে চলে যাই। পার্কে ঢুকলাম, তখন কেউ নেই। গাছের জন্য প্রচুর গাছ ওখানে, গাছের জন্য বেশ একটু অন্ধকার হয়ে আসছে তখন। আমি যখন হেঁটে পার্কের ভিতর দিয়ে যাচ্ছি, দূরে দেখি চেয়ারের মধ্যে আমার ব্যাক সাইডে দেখলাম স্যুট পরা ভদ্রলোক, মাথায় হ্যাট আর প্রিন্টেড গাউন পরা এক মহিলা, সোনালী চুলের। পাশ দিয়ে যখন গেলাম, অবাক হয়ে তাকিয়ে দেখলাম যে আসলে এরা কোনো জীবন্ত কোনো মানুষ নয়। কঙ্কালকে, দুটো কঙ্কালকে এরা এ ধরনের ড্রেস দিয়ে বেশ ডিজাইন করে এরা এভাবে বসিয়ে রেখেছে পার্কের মধ্যে। আমি একটু থমকে দাঁড়িয়ে দেখলাম, ফেসের দিকে দেখলাম কালো রং, লাল রঙের স্ট্রিপ, হলুদ রঙের স্ট্রিপ, বিভিন্ন নকশা করা আছে কঙ্কালের সেই মুখের মধ্যেই। তা কেমন যেন মনে হলো, আর ভাল লাগলো না। তো আমি বললাম যে আচ্ছা যাই, রেস্টুরেন্ট দিকেই চলে যাই। তো রেস্টুরেন্টে গেলাম, ওখান থেকে খাবার পিক আপ করলাম। খাবার পিক আপ করে আমি যখন ব্যাক করছি, কিন্তু মনের ভেতরে একটা কিউরিয়াসিটি তখনও কাজ করছিল যে আচ্ছা আর একটু দেখে আসি বিষয়টা কি। আমি যখন পার্কের ভেতরে ঢুকে চেয়ারের ওদিকে আসছি, এসে দেখি ওখানে কেউ নেই, পুরোপুরি ফাঁকা। ভাবলাম এটা কি করে হলো? এই মাত্র 15-20 মিনিটের মধ্যেই এগুলোকে কে নিয়ে গেল? তখন পার্কের ভেতরটা কিন্তু একেবারে অন্ধকার হয়ে এসছে। স্ট্রিট লাইটের সেই আবছা যে লাইট গুলো আছে ওটাতে যতটুকু দেখা যায় তাই দেখছিলাম। তো যাই হোক, আমি একটু তাড়াহুড়ো করে পার্ক থেকে বেরিয়ে এসে হোটেলের রিসেপশনে এসে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি তো এরকম একটা বিষয় দেখেছি, তোমাদের এখানে এভাবে পার্কের মধ্যে কি এভাবে কঙ্কালের মূর্তিকে বসিয়ে রাখে? ম্যানেজার হেসে বলে না, আমাদের একটা প্রতি বছর আমরা একটা দিনকে সেলিব্রেট করি, এটা মাসখানেক আগে এখানে হয়ে গেছে। আমরা বিভিন্ন কঙ্কালের মধ্যে আমরা ওই অনেক সময় আমরা নিজেরাই বানাই এ ধরনের কঙ্কাল, বানিয়ে ওখানে সুন্দর ড্রেস পরিয়ে আমরা পার্কের বিভিন্ন জায়গায় বসিয়ে রাখি। আমরা মনে করি যে আমাদের এটা মিথ বলা যায়, আমাদের বিশ্বাসও, যারা
পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, ওরা অনেক ভালো আছে এবং সুন্দরভাবে জীবনযাপন করছে যেখানেই ওরা থাকুক, সেটাকে উদ্দেশ্য করে আমরা এটা সেলিব্রেট করি। আমি করলাম কি, আমি উপরে রুমে চলে এলাম, খাওয়া দাওয়া করে টিভিতে নিউজ দেখে ভাবলাম যে আচ্ছা একটু গুগল সার্চ করে দেখি। সার্চ করে দেখলাম কথাটা ঠিক, ওরা একটা দিন সেলিব্রেট করে থাকে এ ব্যাপারে। তো যাই হোক, আমি ঘুমিয়ে পড়লাম। তো একটা কথা বলে রাখি, আমরা যখন কোনো কাজে কিংবা ব্যক্তিগত কাজে হোক, অফিসিয়াল কাজে হোক, রিসেপশন থেকে কখনো ফোন করে ডিস্টার্ব করে না। এরা কোনো ইনফরমেশন থাকলে ওরা দরজার নিচে দিয়ে কাগজটা ঢুকিয়ে দিয়ে চলে যায়। আমি এভাবে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর মধ্যে আমার মনে হলো খসখস শব্দ হচ্ছে দরজা দিয়ে। তো ভাবলাম নিশ্চয়ই কোনো ইনস্ট্রাকশন এসছে। তো আমি উঠে বসলাম, বিছানা ছেড়ে উঠে দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজাটা খোলা। আমি একটু অবাক হলাম, কারণ আমার অভ্যাস হচ্ছে দরজা আমি লক তো করি, তার উপরে আমি চেইনের যে হুড়কো আছে ওটা লাগিয়ে দিই সেফটি হিসাবে। কিন্তু দেখলাম দরজাটা খোলা, হালকা করে খোলা, এবং ওখানে কোনো কাগজ নেই। তো অবাক হয়ে আমি বিছানা ছেড়ে উঠে সে দরজার দিকে যখন আসতে যাব, তখন একটা পায়ের শব্দ পেলাম। দরজাটা টেনে আমি খুলে করিডোর দিকে যখন তাকিয়েছি, আমার সমস্ত শরীর ভারী হয়ে আসলো। সেই দূরে জানালায়, করিডোরের শেষ প্রান্তে জানালা আছে, জানালার ওখানে সেই কঙ্কালের স্যুট পরা লোক আর প্রিন্টেড গাউন পরা সোনালী চুলের মহিলা ওই কঙ্কালের দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে দরজাটা বন্ধ করে দিলাম, করে চেন লাগিয়ে ভাবলাম যে আমি কি স্বপ্ন দেখছি না এটা বাস্তব। কিন্তু এটা তো বাস্তব, আমি তো হোটেলের রুমের মধ্যেই আছি। এটা কি করে হলো? সারা রাত হোটেলের রুমে লাইট জ্বালিয়ে রাখলাম, ঘুম তো চলে গেল, আর ঘুমাতে পারলাম না। তো যাই হোক, এই স্টোরিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কখনো দেখা হবে, কথা হবে পৃথিবীর কোনো প্রান্ত থেকে। রহমান, টরন্টো, কানাডা। খুদা হাফেজ। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। অবশ্যই ভালো থাকতে হবে। ভূত.com এ যারা আছেন তারা অবশ্যই সবাই ভালো থাকবেন, কারণ আমরা সবাই ভালোর দলে। আর ভূত.com এর যে প্রধান যে প্রাণ রাসেল ভাই, তিনিও সবসময় ভালোর দলে থাকেন। সুতরাং আমাদের সবাইকেই ভালো দলে থাকতে হবে। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা আমি আমার ব্যক্তিগত যে গাড়ি চালক, অর্থাৎ আমার যে ড্রাইভার আছে, আমি আমার ড্রাইভারের কাছ থেকে এই ঘটনাটা শুনেছি। আমার ড্রাইভারের নাম হচ্ছে বিল্লাল। বেশ কয়েকদিন আগে আমি ওর কাছ থেকে ঘটনাটা শুনি, তারপর আমি ঘটনাটা কিছুটা যাচাই বাছাই করার চেষ্টা করি। অবশেষে আজকে আপনাদেরকে শোনানোর জন্য রেকর্ড করতে বসলাম। ঘটনাটি ঘটেছিল 2012 সালের দিকে। তখন নভেম্বরের শেষের দিকে, কিছুটা শীত শীত ভাব। ও তখন মানে আমার যে ড্রাইভার, সে তখন পিক আপ চালাতো। তা ওর কাছে একটা রিকোয়েস্ট আসে যে একটা লাশ নিয়ে যেতে হবে শেরপুরের একটা গ্রামে, ওখানে লাশ নিয়ে যেতে হবে। তো দামাদামি করার পরে ও ওই জায়গায় চলে যায়, লাশ নেওয়ার জন্য চলে যায় জায়গাটাতে। টঙ্গীর দিকটায় থেকে আর কি লাশটা নিতে হবে। তা ওখানে সে যায়, যাওয়ার পরে সে জানতে পারে যে লাশটি একটা আত্মহত্যার লাশ, অর্থাৎ গলায় ফাঁসি দিয়ে একজন লোক মারা গিয়েছে, মধ্যবয়স্ক। তাকে নিয়ে আর কি যেতে হবে। তো লোকটি এখানে একাই থাকতো, তার গার্মেন্টসে চাকরি করতো। তা ওখান থেকে ঠিকানা সবকিছু বলে এবং তার বিলটা পরিশোধ করে তার সাথে কাউকে দেয়া হয় না, তাকে বলা হয় যে ওই জায়গায় দিয়ে আসতে হবে। এতে সে আসলে কিছুটা ইনসিকিউর ফিল করে। সে বলে যে না, আসলে এভাবে আমার পক্ষে সম্ভব না, এভাবে নেয়া।
তা এর মধ্যে আমি একটা কথা স্কিপ করে গিয়েছি, সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটার পর পুলিশের প্লাস ময়না তদন্তর যে ব্যাপারগুলো থাকে সেগুলো সবকিছুই হয়ে গিয়েছিল। সেগুলো হওয়ার পরেই আর কি এটা নেওয়ার জন্য বলা হচ্ছিল। তখন ও ওখান থেকে অনেক রিকোয়েস্ট করে ওদের ওখান থেকে একজন লোককে ম্যানেজ করে তার সাথে যাওয়ার জন্য। তারপর তারা রাত্রে রওনা দিতে দিতে প্রায় ওদের 10:30টার মতো বেজে যায়। তো ওরা নর্মালি খুব ভালোভাবেই যাচ্ছিল, কিছুটা জ্যাম ছিল রাস্তায়। ওরা যখন মাওনা চৌরাস্তা পার হয়, মাওনা চৌরাস্তা পার হওয়ার পর থেকে ময়মনসিংহের রাস্তার দিকে ওরা মানে খেয়াল করে যে কিছুটা তো তখন হালকা হালকা একটু কুয়াশা পড়ে, তো খুব বেশি জোরে গাড়ি চালাচ্ছে না, বা মোটামুটি হয়তো 70-80 কিলোতে বেগে গাড়ি চলছে। তো হঠাৎ করে ওরা কিছু একটা শব্দের মানে একটা শব্দ শুনতে পায়। তা আসলে রাস্তার মধ্যে তো আসলে পিক আপ, সেটা তো আপনার জানালার সবকিছু খোলা থাকে, সো তারা ভাবছিল হয়তো যে না এটা হয়তো বাইরের থেকে। বাট একটা শব্দ অনবরত, মানে একটা শব্দ যখন অনবরত হতে থাকে তখন তো এটা আসলে নিশ্চয়ই সারাউন্ডিংস এর মধ্যেই হবে। তার মানে তখন তারা বুঝতে পারলো যে মেবি শব্দটা আসলে তাদের গাড়ি থেকেই হচ্ছে। তারা যেটা করলো সেটা হচ্ছে যে মেইন রাস্তা হাইওয়েতে তারা একটা জায়গায় গাড়িটা একটু থামানোর পর তারা চেষ্টা করলো যে শব্দটার আসলে সোর্স বা উৎসটা কি সেটা বের করার। তো ওরা যখন গাড়িটা থামানোর পরে দেখলো যে না, শব্দ আর হচ্ছে না। এরপরে সে ভাবলো যে তাহলে কি টায়ারে কোনো প্রবলেম হলো কিনা। গাড়িটা আবার চলা শুরু করলো, তখন কিন্তু শব্দটা আবার হচ্ছিল না। কিন্তু যেই না গাড়িটা একটা সামঞ্জস্য রেখে, অর্থাৎ হাইওয়েতে চলার জন্য যে ধরনের স্পিড রেখে গাড়িটা চালানো দরকার, সেই ধরনের স্পিডে যখন যাচ্ছে আবারও গাড়িটা এরকম একটা শব্দ করছে আর কি। তা ও ভাবলো যে তাহলে এমনিতেই ওর আগেও কিছু এক্সপিরিয়েন্স হয়েছিল যে সমস্ত মানে এই ধরনের লাশ নিয়ে গেলে বিভিন্ন ধরনের সমস্যা সে আগেও এক্সপিরিয়েন্স তার ছিল, সেজন্য সে তেমন একটা আমলে নেয় নাই। তা তার মধ্যে এটা ছিল আবার একটা অপমৃত্যু। তা হঠাৎ করে তার সাথে যে লোকটা গিয়েছিল, অর্থাৎ যে লোকটি মারা গিয়েছিলেন, যার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তার খুবই একজন ঘনিষ্ঠ একজন বন্ধু, সে হঠাৎ করে পিকআপের পেছনের দিকে যে দুজন যাত্রী বসার পর মাঝখানে একটা ছোট জানালার মতো থাকে, যেখান দিয়ে তাকালে পিকআপের পেছনটা দেখা যায়। তো পেছনের দিকে হঠাৎ করে ওই লোকটা একটু পেছনের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে পেছন থেকে কি কোনোভাবে শব্দটা আসছে কিনা। তো সে যখন পেছনের দিকে তাকানোর পরে তার কাছে মনে হলো যে লাশটা চাটাই দিয়ে বাঁধা ছিল। তার কাছে মনে হলো যে শোয়া অবস্থা থেকে একটা বডি যদি বসার অবস্থায় যায়, যেই ধরনের একটা আকৃতি হওয়ার দরকার, ঠিক এই ধরনের একটা আকৃতির মতো অবস্থা, এবং প্রতিনিয়ত সে মুভমেন্ট করছে, ডানে বামে মুভমেন্ট করছে, বসে ডানে বামে সে মোচড়ামুচড়ি করলে যে ধরনের একটা ব্যাপার ঘটে, এই ধরনের ব্যাপারটা ঘটছে। সেটা দেখে প্রচন্ড রকমের ভয় পায় এবং সাথে সাথে ড্রাইভারকে বলে যে আপনি একটু গাড়ি থামান, কি যেন হচ্ছে। তা বিল্লাল, মানে যে ড্রাইভার বিল্লাল, ও গাড়িটার সাথে সাথে থামানোর পর ওরা গাড়ি থেকে নেমে ওরা পেছনের দিকে তাকায় এবং পেছনের দিকে তাকিয়ে দেখে যে না, লাশটাও ওইভাবেই আছে, চাটাই দিয়ে তো লাশটা ওইভাবেই আছে। তখন ওই লোকটা আসলে খুব ভয় পায়, বেশ ভালোই ভয় পায়। তখন তারা ভাবে যে ঠিক আছে, তাহলে কিছুটা একটা লোক সমাগম আছে, এরকম একটা জায়গায় যাওয়া যাক। আসলে তখন তো রাত হয়ে গিয়েছে। তারপর তারা একটা মোটামুটি একটা যে বাজারের মতো একটা জায়গা ছিল, ওখানে কিছুটা লাইটের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তা ওখানে যাওয়ার পরে বিল্লাল, আমি একটু বলে রাখি, বিল্লাল খুব সাহসী প্রকৃতির একটা ছেলে। সে তখন যেটা করে সেটা হচ্ছে যে ওই তার যে পিকআপের যে ইয়ে থাকে বা দড়ি থাকে, সে দড়ি দিয়ে সে লাশটাকে তিন চারবার রোলিং করে আর কি তাকে একটু বাঁধে, যেন লাশটা কোনোভাবে না নড়ে। তারপর তারা আবারও রওনা দেওয়া শুরু করে।
এবার দেখা যায় যে অন্য আরেকটা বিপত্তি, সেটা হচ্ছে যে এবার যখন তারা রওনা দেওয়া শুরু করে তার হয়তো 15 বা 20 মিনিট পর তারা যখন মোটামুটি ময়মনসিংহ এর যে রাস্তাটা, ওই ময়মনসিংহ এর রাস্তাটা ধরে তারা যখন যাচ্ছিল, আমাকে যেটা বললো যে ত্রিশাল বা ত্রিশালের পরবর্তীতে যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা হঠাৎ করে যেটা খেয়াল করলো সেটা হচ্ছে যে হঠাৎ তাদের যে হেডলাইটটা ছিল, হেডলাইটটা বন্ধ হয়ে যাচ্ছিল। দেখা যাচ্ছে যে কখনো কখনো হেডলাইটটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার নিজে নিজে জ্বলে উঠছে। এটা একটা খুবই একটা বাজে রকমের একটা পরিস্থিতি, যে একটা হাইওয়েতে যখন কেউ গাড়ি চালাবে আর সেই অবস্থাতে যদি হেডলাইটটা এই ধরনের সমস্যা করে, এটা খুবই একটা বাজে একটা সিচুয়েশন। তখন বিলাল বুঝতে পারে যে তার সাথে কোনো একটা ঝামেলা চলছে, কারণ আমি আগেই বলেছি সে আগেও তার বেশ কয়েকবার এক্সপিরিয়েন্স হয়েছে। তা সে যেটা করে সেটা হচ্ছে যে সে গাড়ি চালানোর চেষ্টা করে, বাট আসলে সমস্যাটা এত বেশি তীব্র হওয়া শুরু করে একটা সময় যে সে আসলে আর সম্ভব হয় না তার পক্ষে। তখন সে আবারও গাড়িটা সাইড করে সে এরপর মানে চিন্তা করতে থাকে যে আসলে এটা কোনো গাড়ির কোনো প্রবলেম না। তারপরেও সে দেখে নেওয়ার চেষ্টা করে যে আসলে লাইটের কোনো সমস্যা আছে কিনা, এবং সে ফাইন্ড আউট করে যে তার হেডলাইটের থেকে যে তারটা গিয়েছে, যে ওয়ারিংটা গিয়েছে, ওই ওয়ারিংটা কিছুটা লুজ ছিল, সেটা ফাইন্ড আউট ঠিকই করেছিল, এবং পরবর্তীতে সেটা সে রিপেয়ার করে সে আবার চলতে থাকে। 4 বা 5 মিনিট যাওয়ার পরই হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায়। তখন বিলাল বেশ মানে ভয়ই পেয়ে যায় যে হঠাৎ করে আবার গাড়িও বন্ধ হয়ে গেল। এরপরে সে আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, বাট 2-3 বার দেওয়ার পরে গাড়িটা আবারও স্টার্ট নেওয়ার পরে যেটা হয় যে আবারও তারা যখন যায় তখন আবারও কিছুক্ষণ পরে আবারও স্টার্টটা বন্ধ হয়ে যায়। এবার যখন স্টার্টটা বন্ধ হয়ে যায় তখন ওরা মহাসড়কে, আমি বলছি যে স্টার্ট বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা ব্যাপার, এবং এবার তারা খুব অল্পের জন্য রক্ষা পায়, কারণ তার যখন স্টার্টটা বন্ধ হয়ে যায় ঠিক ওই মুহূর্তেই তার পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল। এটা আসলে কিছুটা অল্পের জন্য তারা রক্ষা পায়, সোজা কথা। তারপরে তারা ইমার্জেন্সি বেসিসে তারা গাড়িটাকে পাশে রাখার পরে এরপরে সে মানে পিছনে দেখে যে পিছনে যেভাবে লাশটা তারা বেঁধে রেখেছিল ঠিক সেভাবেই বাঁধা আছে, বাট কোনোভাবেই তারা মানে স্টার্ট তখন আর নিতে পারছে না। বিলাল তখন চিন্তা করে যে গাড়ির কোনো সমস্যা আমি ফাইন্ড আউট করতে পারছি না এই মুহূর্তে, সবকিছুই তার কাছে মনে হচ্ছে ঠিক আছে, বাট গাড়ি স্টার্ট নিচ্ছে না। এখন সে এবার দেখছে যে আমি যদি বারবার স্টার্ট দিই তাহলে এটা সেলফটা যেটা সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো সে চিন্তা করে যে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখা যাক কি হয়। কিন্তু বিলালের সাথে যে ছেলেটা ছিল সে আসলে খুব বেশি ভয় পাচ্ছিল। তো একটা সময় সে বলছিল যে আমি আর যাব না, আমি চলে যাব। কিন্তু তাকে মানে বিলাল অনেকটাই মানে রিকোয়েস্ট করে তাকে রাখার চেষ্টা করে, কিন্তু সে মানে খুব কান্নাকাটির মতোই এক ধরনের সিচুয়েশনের মতো তৈরি হয় ওখানে। তখন ওখানে আরো 2-3 জন লোক জড়ো হয়, আসলে পাশ দিয়েই যাচ্ছিল পিকআপ। তখন একটা সবজির পিকআপ দেখে তাদেরকে দেখে থামার পরে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তারা জানতে পারে যে এরকম। তা সবজি পিকআপটা যখন বললো যে ঠিক আছে, যদি ব্যাটারি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের ব্যাটারি সাপোর্ট নিয়ে দেখেন আপনার গাড়িটা চলে কিনা। তখন সাপোর্ট না নিয়েই জাস্ট একবার ট্রাই করার সাথে সাথে গাড়িটা আবার স্টার্ট নেয়। তখন তারা তাদেরকে ধন্যবাদ দিয়ে তারা আবার যাওয়া শুরু করে। এভাবে এবার প্রায় তারা ময়মনসিংহ পার হয়ে যায়। ময়মনসিংহের যে এজেন্টটা ওটা পার হয়ে তারা শেরপুরের দিকে যেতে থাকে, এবং তখন রাত 2টা থেকে 2:30 এরকম বাজবে আনুমানিক। তখন হঠাৎ করে তারা যেটা বুঝতে পারে সেটা হচ্ছে যে হেডলাইট যেটা এবার বন্ধ হচ্ছে না, হেডলাইট যেটা হচ্ছে যে বন্ধ চালু হলে মানে বিয়ে বাড়িতে আমরা যেমন লাইটগুলো দেখি না, যেমন লাইটগুলো বন্ধ হয় আবার জ্বলে, ঠিক হেডলাইটটা ঠিক এরকম হচ্ছে এবং একটা শব্দ আসছে। তখন বিলালের সাথে থাকা যে লোকটা সে আবারও পেছনে তাকায় এবং সে পেছনে তাকিয়ে একটা জোরে একটা মানে চিৎকার দেয়,
চিৎকার দেওয়ার সাথে সাথে লোকটা মনে হলো যে বেহুশ হয়ে গিয়েছে। তা বিলাল তখন আসলে ঠিক বুঝতে পারছে না, তখন সে আবারও গাড়িটা পার্ক করে এবং করে লোকটাকে সে মানে জাগানোর চেষ্টা করে যে কি হলো। তা এই জাগানোর চেষ্টা করতে করতে বিলাল যখন পেছনের দিকে তাকালো তখন দেখলো যে জাস্ট সে তো গাড়ির সাথে লাশটাকে শোয়ানো অবস্থায় সে বেঁধে রেখেছিল। সে জাস্ট যখন পেছনের দিকে তাকালো তার কাছে মনে হলো একটা ওই চাটাইটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট দাঁড়িয়ে আছে, এরকম একটা জিনিস দেখতে পায়। তা ও আসলে ওইদিকে আর তখন মানে ওর তো আগেই এক্সপিরিয়েন্স ছিল, ও যেটা করছিল তখন তার মেইন কনসার্ন ছিল যে তার সাথে যে এসছে তাকে যেভাবেই হোক জ্ঞানটা ফেরানো। তো লোকটাকে বেশ কিছুক্ষণ সে পানি ঝাপটা টাপটা দিয়ে লোকটাকে সে ইজি করার চেষ্টা করে। তা লোকটা আসলে ইজি হওয়ার সাথে সাথে সে বিলালকে বলতে থাকে যে পিছনে যে সিচুয়েশনটা, এবং সেই সিচুয়েশনটা সে দেখাতে গিয়ে আবারও যখন দেখে এই ধরনের একটা দৃশ্য তখন সে প্রচন্ড রকমের ভয় পায় এবং সে মানে এতটাই ভয় পায় সে এরপরে একদম চুপ হয়ে যায়, সম্পূর্ণভাবে চুপ হয়ে যায়। তা বিলাল তাকে ওখানে রেখে সে যখন বাইরে আসে, বাইরে এসে দেখে আসলেই লাশটা দাঁড়িয়ে আছে, জাস্ট দাঁড়িয়ে আছে এবং রশি দিয়ে তাকে বাঁধা আছে, তার নিচের অংশটুকু বাঁধা আছে, বাট সে দাঁড়িয়ে আছে। এবং এমন একটা ব্যাপার যে আসলে এইভাবে যদি কোনো কিছু দাঁড়িয়ে থাকে তাহলে যদি কোনো কারণে যদি কোনো গাড়ি চলে বা যদি কোনো কিছু যদি মুভমেন্টের মধ্যে থাকে তাহলে ডেফিনেটলি সেটা পড়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে তখন কিন্তু এটা পড়ে যাচ্ছিল না। তার মানে তখন বিলাল বেশ ভালোই ভয় পায়। তারপরে বললাম যে তো তার কিন্তু প্রচন্ড রকমের সাহস ছিল এবং সে তখন গাড়িতে উঠলো এবং গাড়িতে উঠে জাস্ট সে কোনো কিছু না করে জাস্ট চাটাইটাকে সে আস্তে করে মানে সে একটা ধাক্কা দেওয়ার মতোই বলবো, ধাক্কা দেওয়ার মতো করে সে আবার শোয়ায় দেয়। দেওয়ার পরে সে আবারও বেঁধে সে হন্তদন্ত হয়ে সে চারপাশে সে খোঁজার চেষ্টা করে কিছু একটা। পরবর্তীতে সে আমাকে বলে যে সে কি খুঁজছিল। আসলে ওই মুহূর্তে তার ওই জায়গাটাতে এত রাতে কোনো কিছু খোলা ছিল না, এটা সত্যি। তা এখান থেকে তখন সে ওই লোকটাও তখন বেহুশের মতো একটা অবস্থা, খুবই বাজে একটা সিচুয়েশন। সে মুহূর্তে সে চিন্তা করে যে কোনো একটা পেট্রোল পাম্পে তাকে যেতে হবে এবং সে ওই লাইটটা তখনও কিছুটা জ্বলছে নিচ্ছে, কিন্তু এবার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গিয়েছিল। পরবর্তীতে যাই হোক সে কিছু দূর সামনে যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প পায় এবং পেট্রোল পাম্পের পাশে একটা টি স্টল তখনও পর্যন্ত খোলা ছিল এত রাতে। ভাগ্য ভালো ছিল তার, আমি জানি না সে এটা কেন করেছে। এরপর সে সেখান থেকে দুটো পান নেয়, ফ্রেশ পান, যে এটাকে তারা বলে যে একদম পরিষ্কার একটা দুটো পান নিয়েছিলাম। দুটো পান নিয়ে সেই দুটো পান সে গাড়িতে রাখে এবং রেখে সে পরবর্তীতে বাকি পথটা সে অতিক্রম করে এবং মোটামুটি 4:30টার দিকে গিয়ে তারা তাদের যে ডেস্টিনেশন ছিল শেরপুরে ওখানে গিয়ে তারা পৌঁছায় এবং পান নেওয়ার পরে তাদের সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি। আর পরবর্তীতে ওরা ওখানে রাস্তা রেখে দেন তারপর তারা পরের দিন আবার সকালবেলা ফিরে আসে এবং আস্তে আস্তে মোটামুটি 11টা বেজে যায়। যে লোকটা তার সাথে গিয়েছিল বিলাল পরবর্তীতে তার খোঁজ নিয়েছিল, লোকটা প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল, তার প্রচন্ড জ্বর এসেছিল, 2-3 দিন জ্বর ছিল, তারপরে সে আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এটাই ছিল আসলে ঘটনা, ওর কাছ থেকে এই ঘটনাটা পাওয়া। তা আসলে কেনই বা এই ধরনের ঘটনাগুলো ঘটলো, আবার পান গাড়িতে রাখার পরে আবার কেনই বা সবকিছু ঠিক হয়ে গেল আমি জানি না। তো আমার সাথে এটা শেয়ার করেছে এবং আমি ওর কাছ থেকে বেশ খুঁটিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করেছি এবং তার কাছ থেকে জিনিসগুলো সবকিছু শুনে বুঝে তারপর আমি মোটামুটি সত্যতাটা যাচাই করে দেন আমি আপনাদের সবার সাথে এটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে হয়তো অন্য কোনো ঘটনা নিয়ে আবারও আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।